আর প্লাস নিউজ রুমে আজকে স্বাগত শ্রীলেখা মিত্রকে। পুরুষরা শ্রীলেখার রুমালের মতো পরিবর্তন করে। এখন আমি ফাঁকা আছি। তুমি পছন্দ করো অল্প বয়সী ছেলেদের এবং একজনে নাকি তোমার হয় না। শ্রীলেখার একসাথে 5 জনকে চাই। প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো কি প্রসেনজিৎ শ্রীলেখা জুটি হতে পারতো? আমার তো নিজেকে প্রসেনজিতের সাথে ভালো লেগেছে বেশ। ভালো লাগার জন্য কি ওয়ান নাইট স্ট্যান্ড যদি হয় তাতেও ক্ষতি নেই। রোম্যান্টিক আমি তো। সন্দেশখালি ইস্যু আপনার জগতের বাইরে হলেও সেই ইস্যু কি আপনাকে নাড়া দিয়ে গেল? বাড়ি বাড়ি শহরোं में छोटी छोटी बातें होती रहते हैं। জন্ম পরিচয়হীন, নাম গোত্রহীন এমন কতগুলো সন্তান আছে তোমার এখন? কোনো একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যদি বিয়ে করতে হয় তাহলে পয়সাওয়ালা কোনো পুরুষকে বিয়ে করতে। এটা শ্রীলেখার ওপেন চ্যালেঞ্জ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই দেখেছি আপনাকে বিভিন্ন রকম মন্তব্য করতে, সে ভালো হোক বা খারাপ হোক। তো এই জন্য আপনাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে ঠোঁটকাটা অভিনেত্রী। আমি ভীষণ অহংকারী একজন মানুষ। টলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ অত তো সরবে শোনা যায় না, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে তো শোনা যায়, ভাইরাল হয়। না, ইন্ডাস্ট্রিতে আমার কেউ বন্ধু নেই। আর শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে মমতা শঙ্কর বিতর্কে জড়িয়েছে। তো আমি জানতে চাই শ্রীলেখা মিত্র কি মমতা শঙ্করের সঙ্গে একমত? না না না, শ্রীলেখা কিছুটা হলেও স্বার্থপর। I don't need a man, trust me. আপনার চোখে আপনি কি পারফেক্ট? শ্রীলেখা is a better actress than ঐশ্বরিয়া। তো চোখের বালির পরও তো ঋতুদার বিভিন্ন প্রজেক্ট ছিল, কোথাও মনে হয় ঋতুদা শ্রীলেখা যে জায়গাটা দেওয়ার কথা ছিল দেয়নি? ভেনিসের রেড কার্পেটটা কিন্তু শ্রীলেখা মিত্র হেঁটেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ওনাকে চিনি না। তৃণমূল কংগ্রেসকে এত অপছন্দ কেন? মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। আর প্লাস নিউজ রুমে আজকে স্বাগত শ্রীলেখা মিত্রকে। শ্রীলেখা, আমাদের সত্যি খুব ভালো লাগছে তোমাকে আমরা আমাদের নিউজ রুমে পেয়েছি। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে। যদিও একটু টেনশন হচ্ছে, সামনে সবাই মানে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আমি। সো বাট ঠিক আছে, দেখা যাক। আমারও কিন্তু টেনশন হচ্ছে, আমাদেরও টেনশন হচ্ছে, কারণ উল্টো দিকে শ্রীলেখা মিত্র। অনেকে বলেন শ্রীলেখা মিত্র বড্ড বেশি ঠোঁটকাটা, এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে আমি একটা গৌরচন্দ্রিকা করি। একটা সময় ছিল কলকাতায় যখন এত ফেসবুক ছিল না, বড়জোর অর্কুট ছিল, এত হোয়াটসঅ্যাপ, এত মোবাইল যোগাযোগ ছিল না, কিন্তু তখনও কলকাতা বা বৃহত্তর কলকাতার সুন্দরীদের কথা সব বাঙালি যুবকরা জানত। আমি শ্রীলেখা মিত্রর নাম প্রথম শুনি জেএনইউ চত্বরে বসে, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের একজন অত্যন্ত তুখোড় ছাত্র তার মুখে। সে ছিল প্রত্যাখ্যাত হওয়া অনেক প্রেমিকদের মধ্যে একজন, যাকে শ্রীলেখা প্রত্যাখ্যাত করেছিল। সে আমাকে বলেছিল আমার কলকাতা গিয়ে একটা বড় অ্যাসাইনমেন্ট রয়েছে। অ্যাসাইনমেন্টটা কি? শ্রীলেখা মিত্র নামে একটি মেয়ে অভিনয় করেন, নাচেন, ইংরেজি ডিপার্টমেন্ট অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি পড়েন, প্রথম বর্ষের স্টুডেন্ট। তার সঙ্গে দেখা করতে হবে এবং তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে, এই কারণে যাতে তার খবরটা আমি পৌঁছে দিই। দেখা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল নাকি বলতে পারবো না, একবারই দেখা হয়েছিল। আর আমার আজও মনে আছে কলেজ স্ট্রিটের সে রেস্তোরাঁর কথা। নিশ্চয়ই মনে নেই, এতজনকে প্রত্যাখ্যাত করা হয়েছে, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, জেএনইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, আরও কত কলেজে। নিশ্চয়ই তার হিসেবের মধ্যে সেই প্রেমিক নেই। আমি আশা করব সেই প্রেমিক যদি দেখেন তিনি কষ্ট পাবেন। না না প্লিজ, আমি বলছি কষ্ট পাবেন না, ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তখন কারোর সাথে আমার কিছু ছিল বোধহয় কমিটমেন্ট, আমি 2 টাইম তো করতে পারিনি, সেই জন্যে এখন আমি ফাঁকা আছি। ও একসঙ্গে কখনো দুজনের সঙ্গে চল না, পারি না, সামলাতে পারি না। কিন্তু শ্রীলেখা মিত্র তো অনেকে পারেন, অনেকে পারেন। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছেন জেনারেলি। ও না, এখন খালি আছে শুনে ভালো লাগলো, মানে আমার মনে হয় দর্শকদেরও অনেকেরই ভালো লাগলো, পুরুষ দর্শকদের। কিন্তু সেই সময় খালি ছিলেন না, মানে কখনো কি এমনি খালি থাকতেন ওই সময়টা? একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে যাওয়ার আগে আমার একটা কুলিং পিরিয়ড, একটা জেস্টেশন পিরিয়ড লাগে। সো মানে আগেরটার কি হয়েছে, নেক্সটটা সেটা হবে না। সো সেইটা আমার একটু নিজের মি টাইম থাকে আর কি। তারপরে প্রেম তো বলা যায় না, যখন তখন যেখানে সেখানে হয়ে যেতেই পারে।
যেসব পুরুষদের আমরা ঈর্ষা করি পুরুষ হিসেবে, যাদেরকে আমরা লেডি কিলার বলি, তাদের বলি যে তাদের বান্ধবীরা নাকি পকেটের রুমালের মতো। উল্টোটাও তাহলে শ্রীলেখার দিকে ঠিক, যে পুরুষরা শ্রীলেখার রুমালের মতো পরিবর্তন করে। না, না, আমি ভীষণ প্রেমিক মানুষ, আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। সুতরাং ওই ওরমভাবে মানে যেই সমস্ত খবর আমার সম্পর্কে বেরোয়, যে শ্রীলেখার একসাথে 5 জনকে চাই ইত্যাদি প্রভৃতি, সেইগুলো কিন্তু আমার মুখে ওই মানে সেগুলোর মানে কি বলবো, অপভ্রংশ হয়ে সেই কথাটার অন্য মানে দাঁড়িয়েছে। কিন্তু আমি ওইটা কখনোই, আমি অ্যাকচুয়ালি ট্রাস্ট মি, আমি জানতামই না যে এত লোকজন আমায় পছন্দ করে। কারণ আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন তো, আর বাবা ভীষণ পজেসিভ ছিলেন মানে মেয়ের ব্যাপারে। সুতরাং আমার ওই কলেজ থেকে এই টাইমের মধ্যে বাড়ি আসতে হবে, ইউনিভার্সিটি থেকে এই টাইমের মধ্যে বাড়ি আসতে হবে, আমি একটা কড়া নিয়মের মধ্যে বড় হয়েছি। তো সেই জন্য আই ওয়াজ অবলিভিয়াস। তখন তো এই যেটা বললে ফেসবুক সোশ্যাল মিডিয়া নেই বলে আমি জানতাম না যে এত লোক আমাকে পছন্দ করে। একেবারে জেএনইউ, দিল্লি স্কুল অফ পরে জেনেছি। ইকোনমিক্স, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন তুমি পড়ছো। হ্যাঁ, কিন্তু আমি মানে জানতাম না আর কি। আমি এক্ষেত্রে বলে রাখি যে শ্রীলেখা মিত্রর সঙ্গে কথা বলতে বলতে বা তার বিভিন্ন পোস্ট দেখলে অনেক সময় মনে হয় তিনি আদতে কিন্তু খুব দার্শনিক সুলভ। যেমন আজকে খুব একটা বড় দর্শনের কথা বললেন। আমি অন্য ক্ষেত্রে বলবো না, বাঙালি মেয়েদের ক্ষেত্রে যাদের বাবারা খুব কড়া মানে স্ট্রিক্ট, একেবারে সেই কমলবাবুদের মতো স্ট্রিক্ট, তাদের মেয়েরাই কিন্তু দুষ্টু ছেলেদের খপ্পরে বেশি পড়ে। বিদেশি কোনো একজন পুরুষ হয়তো আপনার জীবনে কড়া নেড়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি ডেভিড নাম ছিল, স্প্যানিশ আমেরিকান। তো সেই বিষয়টা একটু জানতে চাইছি, কেন এগোলো না? মানে প্রেম মানে যে সেটা কি এগোতে হবে, মানে আমার কাছে, আমি ওই আগে যেই ইন্টারভিউটা থেকে আপনি তুমি কথাটা বললে, আমার তো মুহূর্তে বাঁচি। আমার এখন যা বয়স, আমি মেমোরিজ কালেক্ট করছি, স্মৃতি, মেমোরিজ, ভালো মুহূর্তগুলো কালেক্ট করছি। আমার তো একটা সম্পর্ক বা একটা ভালো লাগা হয়েছে মানে সেটাকে স্ট্রেচ করে নিয়ে গিয়ে একটা কমিটমেন্ট এর জায়গায় নিয়ে যাওয়ার আমার কোনো প্রয়োজনীয়তা আমি ফিল করি না। অ্যাকচুয়ালি এই যেই বর্তমান অবস্থায় আমি রয়েছি, আই বেসিক্যালি ডোন্ট নিড আ ম্যান, আই ডোন্ট নিড আ ম্যান, ট্রাস্ট মি। এটা হয়তো অনেকে ভাববে যে গ্রেপস আর সার, বিয়ে ঠিক হলো না, এই ওই নানান রকম মানুষ নানান রকম ইনফারেন্স করবে, আমার তাতে তাদের মতামত আমি পাল্টাতে পারবো না। রুচিও পাল্টাতে পারে তো। আহ, সবসময় পুরুষ পছন্দ হবে বা একজন পুরুষের সবসময় না, আমি একদমই স্ট্রেট, আচ্ছা, আচ্ছা। সুতরাং আমার ওই বাই সেক্সুয়ালিটি নেই আর কি। সো কি বলছিলাম, তো সেটা সেই সময় সেই মুহূর্তগুলো আমি খুব এনজয় করেছি। মুহূর্তে বাস সেই সময়টা খুব অনেস্ট ছিল, খুব পিওর ছিল। আর যদি এই সময়টাতে ফিরে আসি, কোনো একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যদি বিয়ে করতে হয় তাহলে পয়সাওয়ালা কোনো পুরুষকে বিয়ে না না, বিয়ে আমি করব না, কারণ আমার যে স্পেসটা আছে, আমার বাড়ির যে স্পেসটা, আমি খুব আরামে আছি, আমার এই ছানাপোনাদের নিয়ে আমি খুব আরামে আছি। সেই স্পেসটা আমি জানি না এই মুহূর্তে আমি আর একটা মানুষের সাথে শেয়ার করতে পারবো কিনা। মানে তুমি যখন নিজের বস হয়ে যাও, তখন মনে হয় যে ওই মানে ছোট ছোট ব্যাপারে, মানে ওই টিভি রিমোট, মানে আমি একটা সিরিজ দেখছি, সে এসে রিমোটটাকে চেঞ্জ করে দিয়ে খেলা চালালো, মানে 10টা বছর 11টা বছর একা, 12 বছর হতে চললো বোধ হয়, 11 বছর একা থাকার ফলে, এই একা থাকাটা যে মানুষ এনজয় করতে শুরু করে দেয়, তার থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। একা থাকার একটা আলাদা আনন্দ আছে, দারুণ আনন্দ। কিন্তু যারা একা থাকে না, অনেকে প্রশ্ন করে যে তারা একাকিত্বে তারা তারা হয়তো মানে অনেকে আমাদের ইন্ডাস্ট্রির, মানে আমাদের বলবো না, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা মানে অনেক একের বেশি বিয়ে করেছেন, এবং তাদেরকে অনেক ট্রোলার্সদের অনেক ট্রোলিংয়ের শিকার হতে হয়। সো আমি তো জানি না তার জীবনটা, আমি তার জীবনটা যাপন করছি না। সুতরাং কেউ হয়তো সেই সঙ্গী, সেই সোলমেটটার খোঁজে সে বারবার চেষ্টা করছে, যদি পাওয়া যায় তাতে ক্ষতি কি? অবশ্য একা থাকার একটা আরাম আছে, এটা অস্বীকার করা অনেকে আছে যারা একা থাকতে পারে না, একটা ইনসিকিউরিটিতে ভোগে। তো যারা পারে না তারা একজন সঙ্গে খুঁজছে। আমি পেরে গেছি, আমাকে সিচুয়েশন
সব কিছু আমাকে সাহায্য করেছে পেরে যেতে। তো আমার মনে হয় না আমি বিয়ে ঠিক করব। কাঞ্চনকে খুব ভালো বন্ধু। কে? কাঞ্চন মল্লিক। না, ইন্ডাস্ট্রিতে আমার কেউ বন্ধু নেই। সবাই ভালো মন্দ, না বন্ধুর অপোজিট শত্রু তো নয়, কিছু কিছু জিনিস তো মাঝেও থাকে। আমার পরিচিত, আমার কলিগ তারা, কিন্তু শত্রুর বলাটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। আমি এই তাকে। প্রসঙ্গে আসবো। এই প্রসঙ্গে আমাদের এক ঝাঁক প্রশ্ন আছে টলিউড ইন্ডাস্ট্রি এবং শ্রীলেখাকে নিয়ে, কিন্তু তার আগে আমি আবার ফিরে যাই এই প্রশ্নটার মধ্যে এবং উত্তরের মধ্যে একটা দার্শনিকতা আছে। অনেকে বলেন, আমি দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যে তুমি পছন্দ করো অল্প বয়সী ছেলেদের এবং একজনে নাকি তোমার হয় না, আবার তুমি বলছো একসঙ্গে অনেকগুলো প্রেম করতে পারো না। তাহলে কি প্রেম আর এই যে একসঙ্গে হয় না, অনেককে চাই, অল্প বয়সী, দুটো কি আলাদা? এতে লজ্জা আমি লজ্জা পাচ্ছি না তো। আমার মনে হয় তুমি বেশি লজ্জা পাচ্ছ আমাকে এই প্রশ্নটা করে। তুমি লজ্জা পাচ্ছ বলেই লজ্জার কথাটা বললে। এর মধ্যে লজ্জার তো কিছু নেই। আমি ইউথ ভালোবাসি, আমি ভাইটালিটি পছন্দ করি। আমার বয়সে যে সমস্ত পুরুষ মানুষ, তারা অধিকাংশ বিয়ে করে ফেলেছে। সুতরাং আমি বিবাহিত কোনো পুরুষ মানুষের সাথে প্রেম ভালোবাসা কোনো সম্পর্কেই যাব না। কারোর সংসার সে খারাপ ভালো হোয়াট এভার ইট ইজ, তার ওই 3 নম্বরটা আমি হব না। পাতি পত্নী আর ওটা হওয়ার একটা অন্য মজা আছে, কিন্তু আমি ওটা হতে চাই না। এক, কারোর আম ক্যান্ডি হতেও আমি চাই না। আর সেকেন্ড হচ্ছে, আমার খুব দেখাটা খুব ইম্পর্টেন্ট। অর্ধেক পুরুষ মানুষ আমার বয়সে তারা কিরকম এটা বুড়িয়ে গেছে। আমি ওই বুড়ো বুড়ো দেখতে, টাক পড়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, আমার যদিও একটা ভুঁড়ি আছে, কিন্তু আমি উল্টো দিকের মানুষটাকে আমি একটু সুন্দর দেখতে চাই। আর পুরুষ মানুষ, আমরা যদি আজকে উইমেন্স লিবারেশন, ফেমিনিজম এইসব নিয়ে অনেক স্পিচ, অনেক তর্ক বিতর্ক, এত কিছু নিয়ে যখন কথা বলি, একজন পুরুষ মানুষ যদি বয়সে কম মেয়েকে পছন্দ করতে পারে, একটি মেয়ে কেন বয়সে ছোট পুরুষ মানুষ পছন্দ করতে পারে না? সুতরাং তার মধ্যে আমার বয়সে ছোট মানেই তুমি আমার ভাই হলে, সরি, আমার বাবা মার যে আরেকজন সন্তান সেই আমার ভাই, আমি ওদেরকে ভাই বানাতে চাই না। সুতরাং আমার যদি কোনো অল্প বয়সী ছেলে ভালো লাগবে। সো আমি তো ইনসিকিওর নই। এবার দ্বিতীয় প্রশ্নটায় আসি, একজনে নাকি হয় না, 4-5। এইটা আমি বলছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল জাস্ট আমার সেপারেশনের পরে, একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে শ্রীলেখার তো এখন কোনো সম্পর্ক নেই, তাহলে শ্রীলেখা এখন কার সাথে প্রেম করছে? আমি যে কারোর সাথে নয়। ওই তখন আমার ওই জেস্টেশন পিরিয়ড, নিজেকে নিয়ে থাকাটার সময়। তাই আমি বলেছিলাম যে একজন মানুষের, আমি যেহেতু এখন কোনো কমিটমেন্টে নেই, আমি যতদিন বিবাহিত ছিলাম ততদিন কিন্তু আমি অন্য কোনো সম্পর্কে ছিলাম না। একদম বটম লাইন, এক্সট্রা ম্যারিটাল আমার জীবনে হয়নি। সো ততদিন আমি কমিটেড রিলেশনে ছিলাম। আজকে যখন আমার বিয়েটাই নেই, তাহলে আমি একটা পুরুষ মানুষ নিয়ে সেটেল হব কেন? একজন পুরুষ মানুষের মধ্যে তো সবগুলো গুণ নাও থাকতে পারে। সো আমি এখন এতদিন আমার বাবা, তারপরে আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড একটা মেল ফিগার ছিল। সো আমি এখন প্রথম আবার সংসার করতে যাচ্ছি একা। সো একজন থাকবে যে একটু বাজার ঠাজারগুলো করে দেবে, একটু যা নিত্য প্রয়োজনীয় বাড়ির যা সব করে দেবে, একটা ম্যান ফ্রাইডে গোছের। একজন থাকবে যে কমার্সটা বুঝবে, অ্যাকাউন্টসটা বুঝবে, তুমি এই ডিম্যাট অ্যাকাউন্টটা খোলো, এই এসআইপিটা করো, এই মিউচুয়াল ফান্ডটা এখন ভালো হচ্ছে, ন্যাফটা এটার হাই আছে, সেইটা করবে। এবার যে কাঠখোট্টা টাকা পয়সা বা অ্যাকাউন্টসটা দেখবে, সে হয়তো ভালো কবিতা বা ভালো গান গাইতে নাও পারে। তাহলে সেটার জন্য আবার আরেকজন দরকার, যে একটু মন খারাপ থাকে, একটু গিটার বাজিয়ে একটু একটা বব ডিলান শুনিয়ে দিল আমাকে। তো আমি এইভাবে বলেছিলাম। তার মানে শ্রীলেখার একজন নয় 5 জন, সেটা নয়। দ্রৌপদীর যেরকম 5টা কোয়ালিটির 5 জন ছিল, আমার 5 জন স্বামী বা 5 জন বয়ফ্রেন্ড চাই না। কিন্তু আমার যদি ভালো লাগে, আমার এই কোয়ালিটির, একে কোয়ালিটির জন্য ভালো লাগছে, ওকে দেখতে ভালো লাগছে বলে ভালো লাগছে, ওকে ভালো গান গাইছে বলে ভালো লাগছে। সো এইভাবে ভালো লাগতে পারে। সেটার আবার ওই
ব্যাখ্যা হতে 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 নানান রকম। শ্রীলেখা কি তাহলে এখন জীবনে কোনো একাকিত্ব নেই, বরং একা এই ব্যাপারটা ভালোই লাগে? দারুণ লাগে, দারুণ লাগে। মানে এটা একটা অন্য, মানে এটা অদ্ভুত, এটার মধ্যে একটা আরাম আছে যে আমার আর এক্সপেকটেশন নেই কারোর থেকে। ঠিক। এক্সপেকটেশন যখন থাকবে তখনই তার মধ্যে একটা হতাশা, একটা খারাপ লাগা ইত্যাদি থাকবে। আমি তো এক্সপেক্টই করি না কারোর কাছ থেকে কিছু। সুতরাং যেটা পাচ্ছি আমি জীবনে, যার কাছ থেকে যেটা পাচ্ছি, সেটা আমার কাছে বোনাস। বাহ! অনেকে বলে যে শুধুমাত্র ফেসবুকে বা সামাজিক মাধ্যমে সাধারণত যারা ফলোয়ার বাড়াতে চায় তারা সাধারণত দুটো প্রেম দেখায়, একটা পশু প্রেম, একটা শিশু প্রেম, তাদের ছবি বেশি থাকে। আচ্ছা, তা কোনো কারণে কি পশু প্রেমটা ওই না, আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য এইসব করি না। ইনফ্যাক্ট এই ফলোয়ার্স কনসেপ্টটা আমার কাছে খুবই ফরেন একটা কনসেপ্ট। মানে আমার কটা ফলোয়ার্স হলো, এই রে ফলোয়ার কমে গেল মানে আমার মানে জীবনটাই শেষ হয়ে গেল, আমি জীবনের অন্য মানে খুঁজে পেয়েছি। এই পশু প্রেম আমি ওদেরকে বলি যে আমি ওদেরকে রেস্কিউ করিনি, আসলে ওরা আমায় রেস্কিউ করেছে। ওরা আমার জীবনে একটা পারপাস দিয়েছে। কারণ আমার মনে হয় না যে জীবনটা শুধু আমার আমার মেয়ে, আমার সংসার, আমার বর, আমার কাজ, আমার এইটা নয়। জীবনের আরও অনেক অনেক মানে আছে। আমি বোধহয় সেই জায়গাটার, সেই স্তরটা কাছাকাছি হয়তো পৌঁছচ্ছি, যেখানে আমার মনে হলো যে প্রত্যেকেরই জীবনের পারপাস থাকে। তো আমার বোধহয় এই যে এই একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, এই করে করে যে পশু, ওদের প্রতি আমার যেই প্রেমটা হলো, সেইটা ফলোয়ার্সের জন্য নয়, জন্ম পরিচয়হীন, নাম গোত্রহীন এমন কতগুলো সন্তান আছে তোমার এখন? না না, জন্মগোত্রহীন কেন, ওরা তো আমার সন্তান। ওরা তো চিন্তামণি মিত্র, আদর কুমার মিত্র, নেকো কুমারী মিত্র, করণ কুমার মিত্র। করণ আর অর্জুন ছিল, মেরে করণ মেরে অর্জুন। তো অর্জুনের অ্যাডপশন হয়ে গেছে। আর আমার তো আমি একদম কমিউনাল নই। সেজন্য একটা বেড়ালও এসছে, তার নাম মিয়া সাহেব, মিয়া সাহেব মিত্র। বাহ! সুতরাং ওদের গোত্র, ওদের পরিচয়, ওদের নাম সব কিছু আছে, ওরা আমার। অনেকের একটা অভিযোগ আছে শ্রীলেখা মিত্র শুধুমাত্র তার যে বাড়ির আশেপাশে তাদের নিয়েই ব্যস্ত থাকে, অর্থাৎ আমি তোমার ছানাপোনাদের কথা বলছি। কিন্তু কলকাতা শহরে এটা তো মানতেই হবে যে কলকাতা শহরে, বৃহত্তর কলকাতায়, আমাদের সমাজে এখনো অত্যাচার চলছে, অমানবিক অত্যাচার চলছে। কি বলছে আমি ওগুলো করি না? ওগুলো যেগুলো আমার পক্ষে করা সম্ভব আমি সেগুলো করি। আমি ইনফ্যাক্ট আমার যে বিল্ডিংয়ের যেই মানুষগুলো আমাকে পশু প্রেম নিয়ে অনেক কিছু কটূক্তি করেছে এবং আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, আমি তাদেরকেও থ্যাংক ইউ বলছি এটার মাধ্যমেই, যে আমি ছিলাম না অ্যানিমেল অ্যাক্টিভিস্ট, আমি অ্যানিমেল কেয়ার গিভার ছিলাম। কিন্তু ওই যে ভাইরাল টাইরাল হয়ে যাওয়ার ফলে তারা সাহায্য করেছে আমাকে ওই পারপাসটা খুঁজে পাওয়ার। তো আমি অ্যানিমেল অ্যাক্টিভিস্ট হয়ে গেছি। এখন যেখানে কোথাও দিদি আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে, দিদি এখানে না কুকুরটার এই হয়েছে, আপনি একটু দেখবেন, কোন থানা পাঠাও, ওই থানা, ওখানে ফোন করলাম। মানে এগুলো তো আমি করছি। আমার পক্ষে তো সব জায়গায় ঠিক ফিজিক্যালি গিয়ে সম্ভব নয়, কিন্তু এরকম অনেক কেসেস আছে যেগুলো আমি প্রত্যক্ষ মানে পরোক্ষভাবে হলেও সেখানে আমার যতটুকু করা আমি করেছি। আগে যে ফ্ল্যাটটা ছিল, যে ফ্ল্যাটে থাকতে, অনেকে বলেন না কুকুরের জন্যে বা কুকুরদের জন্য লড়াইয়ের জন্য ফ্ল্যাট ছাড়েনি, শ্রীলেখা মিত্র টাকা বেশি হয়ে গেছে বলে ওই ফ্ল্যাটটার থেকে অনেক দামি ফ্ল্যাটে চলে গেছে। কোনটা ঠিক? না, ওখানে কুকুর কোনো ছিল না, তখন আমার শুধু চিন্তামণি ছিল, বড় ছেলে আমার। তোমার এই সোর্সটা আমি জানি না, টাকা বেশি কম, মানে যার অনেক আছে তারও মনে হয় আমার কম আছে, আমার থেকেও অমুকে বেশি আছে। সুতরাং আমি কোনোদিন টাকা বেশি হয়ে মানে বেশি আছে বলে ফ্ল্যাট তা নয়। আমি যখন আগের ফ্ল্যাটে ছিলাম, আমি কিরম একটা মনে হয়েছিল অনেকটা মানে মূল স্রোত থেকে অনেকটা দূরে চলে গেছিলাম। আর ওইখানটায় না আমার একটা ঠিক পছন্দ হচ্ছিল না, ওই অ্যাপ্রোচিং রোডটা যেতে আমার ডিপ্রেসড লাগতো। মানে এটা আমি ঠিক বোঝাতে পারবো না।
ওই রাস্তাটা যেতে আমার যেন ভাল লাগছিল না। না এটা তো হয়। তো আমার তখন মনে হয়েছিল যে আমি একটু এদিকটায় চলে আসি, কাছাকাছি এদিকটা চলে আসি। তো এই ফ্ল্যাটটা দেখলাম, ভালো লাগলো। এটা বেশি টাকার, আমার কোনোদিন কম ছিল না, কোনোদিন বেশি না। আমি সচ্ছল, কারোর কাছে হাত পাততে হয়নি। অবশ্যই না, এই কথার মধ্যে এটা তো হয়ই। তার কারণ হচ্ছে এখান থেকে আমার বাড়ি যেতে গেলে আমি ভেতর দিয়েও যেতে পারি, কিন্তু আমি ঘুরে বাইপাস দিয়ে যাই, কারণ পাঁচটা এটা আমার ভালো লাগে। এই ভালো লাগাটা বোধহয় জীবনে আমার কাছে গুরুত্ব দাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এই বললাম মুহূর্ত, মুহূর্ত মানে সবসময় যে মানে অন্য একটা মানুষের জন্য, তার জন্য আমার নিজের ভালো লাগাটা। আমার কোনো সময় খুব মনটা খারাপ, আমি একটা লিপস্টিক লাগিয়ে নিলাম বাড়িতে বসেই, একটু নিজে দেখলাম, আচ্ছা ভালোই লাগছে, ঠিক আছে। তাহলে এই ভালো লাগার জন্য কি ওয়ান নাইট স্ট্যান্ড যদি হয় তাতেও ক্ষতি নেই? আমি ওয়ান নাইট স্ট্যান্ডটা ঠিক বুঝি না, কারণ আমি নিজেকে তো জানি। আমি যারা ওয়ান নাইট স্ট্যান্ড বিশ্বাস করেন বা এটা না, একটা ভেতরে একটা আফটার দ্যাট ওয়ান নাইট স্ট্যান্ড একটা কি যেন একটা খালি খালি একটা ফিলিং বোধহয় হয়। সো আমার না আরেকটু স্ট্রেচড হবে, আরেকটু মন থাকবে সেখানে, শুধু শরীর না, আরেকটু হালকাভাবে মন থাকবে। মানে ওই রোম্যান্টিক, আমি তো ইংরেজি স্টুডেন্ট, সাহিত্যের স্টুডেন্ট, সুতরাং ওইটা মানে শোন, আমি গাছকেও ভালোবাসি। আমি সকালবেলা উঠে আমার পর্দাটা সরিয়ে গাছগুলোতে, কি কেমন আছো মা, কি সুন্দর ফুল ফুটেছে, আমি ওদের সাথেও কথা বলি। সুতরাং সব কিছুর একটা মন আছে মনে হয় আমার। যে মহিলারা নাকি পুরুষদের, তারা বিভিন্ন কারণে, সেটা সামাজিক কারণ হতে পারে, সেটা ছোটবেলা থেকে তার মনস্তাত্ত্বিক কারণ হতে পারে, পুরুষদের নাকি পড়তে পারে, মানে কিছুক্ষণ কথা বলে পড়ে নিতে পারে। শ্রীলেখা কি পুরুষদের পড়তে পারে? পুরুষদের দৃষ্টি, পুরুষদের মনের ভাব পড়তে পারে কি? আমি না অত সময় নেই যে এতগুলো পুরুষ মানুষ সবাইকে আমায় পড়তে হবে। সুতরাং তা নয়, মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে, কিন্তু মেয়েরা খুব অ্যাট্রাক্টেড হয় ব্যাড বয়। সেটা হচ্ছে মেয়েদের ওই ম্যাটার্নাল যে ফিলিংটা থাকে না, যে এটা দুষ্টু ছিলে, খারাপ ছিলে, আহারে ওকে আমি ভালো করব, এইটা একটা মেয়েদের কাজ করে, সেইটা হয়। কিন্তু পড়তে যদি পারতো তাহলে তো সবারই জীবন খুব স্মুথ হয়ে যেত। যখন ওই একটা প্রেম হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন হয়তো মাথাটা টিকটিক করে বলছে যে না, হয়তো নয়, কিন্তু মন বলছে যে তুমি জানো না। সো এই সিক্স সেন্সটা তখন হয়তো কাজে লাগায় না। আর কি দরকার, হোক না, ভুল করেই মানুষ শিখবে। তো জীবনে যদি সবটাই খুব স্মুথ হয়ে যায় তাহলে তো শিখতেই পারলাম না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা আমরা অনেকেই দেখেছি আপনাকে বিভিন্ন রকম মন্তব্য করতে, সে ভালো হোক বা খারাপ হোক। তো এই জন্য আপনাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে ঠোঁটকাটা অভিনেত্রী। শ্রীলেখা 25 বছরের বেশি কাজ করছে, 25-26। আগে সোশ্যাল মিডিয়ার এতে ছিল না। কোনো সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছে, কোনোদিন শ্রীলেখা কিছু বলেনি কারো সম্পর্কে। হঠাৎ শ্রীলেখার কি হলো যে একদিন ফোনে নিজের ইউটিউব চ্যানেলে বসে, সামনে বসে 1 ঘন্টা 9 মিনিট সে বকে গেল এবং লোকজনের নাম নিয়ে নিয়ে বলল। তার কারণ আমি অনেক জায়গায় ক্ল্যারিফাই করেছি, আবারও আরেকবার করছি। আমার যখন সেপারেশনটা হয়, আমি যখন শিফট করি পুরনো ফ্ল্যাটটায়, এবং তখন কাজেরও একটা ভাটা পড়ে। সো মানুষের জীবনে দুটো থাকে, তো একটা পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ, একটা তার প্রফেশনাল লাইফ। সো সেই সময়টায় আমার দুটোই ওই ভেন্টিলেশনে থাকা রুগীদের মতো এরম 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 হতে হতে ফ্ল্যাট লাইন হয়ে গেছিল। সো না জীবনে সম্পর্ক রয়েছে, না জীবনে কাজ রয়েছে। কাজটা দিয়ে মানুষ ভুলে থাকে, আর আমি কাজ পাগল। সেই সময়টা কি হয়, আইডিয়াল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। তো মাথার মধ্যে অনেক কিছু জগা খিচুড়ি ঘুরতে মানে ইয়ে হয়। আমার সোশ্যাল লাইফ জিরো, নীল ছিল, মানে মাইনাস ছিল। আমি তখন বাড়ি থেকে বেরোতাম না। ওই খাটে বসে আমার ওই বড় টিভিতে আমি সিরিজ দেখছি, এই করছি সেই করছি। সো আই ওয়েন্ট ইন টু ডিপ্রেশন, মোদ্দা কথা। এবং অনেক
উপলব্ধি অনেক কিছু, মানে আমাকে বলা হতো এই হে তুমি কলকাতায় আছো না, তোমার এই ছবিটার কাস্টিংটা করলাম, তোমার কথা মাথায় দিয়ে আমাকে একজন বললো তুমি কলকাতায় নেই, তুমি একটা ফোন করলে পারো। তো আমি আমার তো মনে হয় যে আমার কাজটাই আমার সব কিছু। সো আমি কাজের পরে ওই ফোন টোন করে নিজের মানে উপস্থিতি জাহির করার চেষ্টা করতাম না। মানে সোজা কথায় মার্কেট করতে পারিনি আমি নিজেকে। এবং কাজের পরে আমার ওই লোকগুলোর সাথে খুব একটা বসে আড্ডা মারতেও ইচ্ছা করতো না। মানে কাজ হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজ, গাড়িতে উঠলাম, বাড়ি চলে এলাম। এবার নানান কিছু থাকতে পারে। এবার সেইটা ট্রিগার করলো সুশান্তের মৃত্যুটা। সুশান্তের মৃত্যুটা যখন, আই ওয়াজ নেভার আ বিগ ফ্যান অফ সুশান্ত অ্যাজ সাচ, কিন্তু যখন আমি দেখছি, শুনছি, পড়ছি, তখন আমার মনে হলো আরে এরকম তো আমারও মনে হয়েছিল। যখন ওই সমস্ত কিছু একটা স্ট্যান্ড স্টিল পর্যায়ে চলে এসেছিল, তখন কিন্তু ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্যে নেগেটিভ থট থেকে সুইসাইডাল থট এসেছিল, কিন্তু সেটা আই ম্যানেজড। আমার মেয়ে কয়েকদিন আগে আমাকে বলল, এটা তো এই জেনারেশন অনেক বেশি ম্যাচিওর্ড, আমার থেকে আমার মেয়ে ম্যাচিওর্ড, মানে আমি ওর মেয়ে অ্যাকচুয়ালি। আমাকে বলল, মা আমি না একটা ফেজে মাকে পাইনি, কিন্তু মা ট্রাস্ট মি, আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট, কারণ আমি জানি সেই সময়টা তুমি কিসের মধ্যে দিয়ে গেছো। থ্যাঙ্কফুলি তুমি এমন কিছু করনি, মানে সুইসাইডাল বা ওরকম কিছু করনি। থ্যাংক ইউ তোমাকে। মানে এই যে আমার মেয়ে আমাকে বুঝে এই কথাটা বলল, আমার ট্রোলার্স কি বলল, জার্নালিস্টরা কি বলল, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কি বলল, আমার অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। আমার মেয়ে তো আমায় বুঝলো, সে তো ম্যাচিওর হয়ে সেই জায়গাটা, মানে সত্যি তো আমি মা হয়ে সকালবেলা উঠে টিফিনটা তখন ওকে করে দিতে পারিনি, কারণ তখন রাত জাগতাম, ঘুম আসতো না। তো একটা মানুষ এতদিন চুপ করে থেকে, এতদিন কারোর সম্পর্কে কিছু না বলে, হঠাৎ একদিন আমার নিজের ইউটিউব চ্যানেলে, আমি অন্য কাউকেও বলিনি, আমার নিজের ইউটিউব চ্যানেলে সে এদের নাম ঠাম নিয়ে বললো কেন? আজ অবধি কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আমার কাজের জায়গায় কোনো সম্পর্ক, সে প্রেম হোক বা বন্ধুত্ব হোক বা খুব অন্য কিছু হোক, শুনেছ কি? না। শুনেছ? তাহলে আমি যে এত বড় বড় লোকগুলোর নাম, বড় ছোট পুরোটাই আপেক্ষিক, এত মানে স্বনামধন্য লোকজনের নাম বললাম, তো তারা তো অনেক ক্ষমতা তাদের হাতে। তারা চাইলে শ্রীলেখার কিছু করতে, কেউটে কিছু খুঁজে খুঁজে শ্রীলেখার সম্পর্কে তো কিছু বের করতে পারেনি। কারণ আমি না এখানে শুধু কাজটা করতে এসেছি, আমি আমার এই ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব বানাতে আসিনি। প্রেম যদি হতো তো হতো, কিন্তু আমার প্রেমটাও হয়নি। আমার পছন্দের মানুষ ছিল না এখানে কেউ। তাহলে কি টলিউড ইন্ডাস্ট্রিতে প্রেম না করলে, সম্পর্ক না রাখলে কাজ পাওয়া যায় না? আমি জানি না, একটা হেল্প তো নিশ্চয়ই পাওয়া যায়। কারণ তুমি দেখবে, মানে যার সাথে যার ভালো সম্পর্ক হয়, তখন পরপর সেই ছবিগুলোতে তাদেরকেই নেওয়া হয়। সুতরাং আমার তো কোনো ওরকম হয়নি। সেই হিসেবে তো টলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ অত তো সরবে শোনা যায় না, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে তো শোনা যায়, ভাইরাল হয়। দেখো, কাস্টিং, এটা তো কাউচ, মানে এটা তো একটা অ্যালিগেরির মতো, মানে ওরকম একটা কাউচ নেই যে এসো কাউচে বসে পড়ো, শুয়ে পড়ো, এরকম তো কিছু নেই। আমি মনে করি এটা খুব সেফ একটা ইন্ডাস্ট্রি কিন্তু। আর এখানে মানে একটা হাতে তো তালি বাজে না, দুটো হাতটাই লাগে। সুতরাং কে কতটা দ্রুত সিঁড়িটা মানে বেয়ে উঠতে চায়, পুরুষতান্ত্রিক সমাজে আমরা রয়েছি এখনো। মাতৃতান্ত্রিক হলে মেয়েরাও সুযোগটা নিত। এটা মেয়ে বলে আমি সব মেয়েরা একদম দেবী মূর্তি আমি বলবোই না। সুতরাং পুরুষতান্ত্রিক সমাজ যেখানে যার ক্ষমতা, এটা ক্ষমতার ব্যাপার। দিস ইজ নট ওনলি সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, দিস ইজ আ পাওয়ার ইকুয়েশন, পাওয়ারের বিষয়। আমার কাছে ক্ষমতা আছে, আমি তোমাকে হয় ফিজিক্যালি বা ইমোশনালি বা
ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করব। অনেক ছবিতে জানি এই ছবির বাজেট আছে, কিন্তু এমন একটা টাকা বলবে যে হয় তুমি করো নয় তুমি করো না, সেটাও তো একটা এক্সপ্লয়টেশন। তো এখানে হয়তো কেউ আগেকার সময়ে যে সমস্ত মহিলারা ফিল্মে অভিনয় করতে আসতেন তাদের উপায় ছিল না, তারা বেশিরভাগ আসতেন একটু অন্য ধরনের মহিলারা, যাদের তথাকথিত ভদ্র সমাজে স্থান ছিল না। সে নটি বিনোদিনী থেকে আরম্ভ করে, নটি বিনোদিনী নামটাও দেয়া গেল না, স্টার থিয়েটার দেয়া হয়েছিল। কারণ নটি বিনোদিনী যেহেতু ওপাড়ার মেয়ে, সেহেতু ওই তার নামে থিয়েটারটা দেয়া যাবে না। গুরমুখ রায় যখন ইয়ে করলো, সো সেইটা তখন তাদের রুজির জন্যে তারা প্রস্টিটিউশন ছেড়ে অভিনয়ের কাজে এলো। তো এখন তো নর্মাল এটা একটা আর একটা জীবিকা, আর একটা ক্যারিয়ার অপশনের মতো। তো সেইখানে তো এমন নয় যে একটা কাজ হবে না যদি দেখি আমি যে এই লোকটার একটু চাউনিটা অন্যরকম, বা একটু বলছে যে চলো একটু কফি খেতে যাই, যেতেই পারি, টু ইচ হিজ ওন। কিন্তু বলার মধ্যে ওই যে মেয়েদের সিক্স সেন্স, এবার সেটা মেয়েটার ওপর তো ডিপেন্ড করছে খানিকটা হলেও। আমার যদি ভালো না লাগে, আমার যদি মনে হয় এর অন্য কোনো ইন্টেনশন আছে, আমি অ্যাভয়েড করবো, পরের ছবিটা করব। সবাই তো তা নয়, সে যে কোনো জায়গাটা, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। কিন্তু আমি তো কিছু না করে আমি তো সার্ভাইভ করছি, আমি তো সার্ভাইভ করেছি। অন্যদের মতো BMW অডিটা নেই, কিন্তু আমি ভারত বিয়াতে শুধু একা নয়, আমার বাড়ির ছানাপোনা, আমার পাড়ার ওখানে আরও অনেকগুলো ছানাপোনা, আমি এদেরকে তো দুবেলা দুমুটো খেতে দিতে পারছি। এর থেকে বড় আর কি? মাথার উপর একটা ছাদ রয়েছে, একটা গাড়ি রয়েছে, মেয়েটা সুন্দর মানুষ হয়েছে, আর কি চাই? প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো কি প্রসেনজিৎ শ্রীলেখা জুটি হতে পারত? হ্যাঁ, কেন হতে পারত না? আক্ষেপ হয়? আমার জীবনে এখন আর কোনো আক্ষেপ নেই, ট্রাস্ট মি। কারণ অন্নদাতা বিরাট হিট ছিল বুম্বাদার সাথে আমার। ইনফ্যাক্ট আমি বলি প্রসেনজিৎ ঋতুপর্ণার থেকে প্রসেনজিৎ শ্রীলেখার জুটিটা আরও বেশি পর্দায় ভালো লাগতো। এটা কি বুম্বাদা জানতে? বুম্বাদার মনের কথা তো আমি জানি না, বুম্বাদার মনের কথা হয়তো ঋতুপর্ণা জানে, আমি জানি। আমার সাথে প্রফেশনাল সম্পর্ক। শ্রীলেখা মিত্র মনে করে ঋতুপর্ণা প্রসেনজিৎ বা প্রসেনজিৎ ঋতুপর্ণা নয়, শ্রীলেখা মিত্র প্রসেনজিৎ বা প্রসেনজিৎ শ্রীলেখা মিত্র, এই জুটিটাই বেশি সফল হতো। কিন্তু অন্নদাতার পর হলো কি, ওরকম হিট ছবি সবাই। তুমি পাশাপাশি, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তুমি অন্নদাতা থেকে দিন আসে দিন যায় তোমার আশায় গানটা দেখো, আর তারপরে আমি কোনো ঋতুপর্ণাকে বড় মেজো ছোট কিছু না করে বলছি, ঋতুপর্ণার সাথে প্রসেনজিতের একটা ছবির গান দেখো, তারপর তোমরা ডিডিউস করো। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলো না না আপনি ভুল বলেছেন, প্রসেনজিতের সাথে ঋতুপর্ণাকে বেশি মানে আই টেক ইট। মানে আমাকে লজিক দিয়ে বলতে হবে, আমার তো নিজেকে প্রসেনজিতের সাথে ভালো লেগেছে বেশি। কি হলো তারপর অন্নদাতা? সেটা আমি তো জানি না গো। প্রযোজকের সঙ্গে কথা হয়নি? এত ভালো আমার ফোনে না কোনো প্রযোজক, পরিচালক, হিরো, স্টার কারোর নাম্বার নেই। আমার ডগ হেল্প, অমুক এই এরম ধরনের নাম্বার আমার আজ পর্যন্ত সো কল্ড ইম্পর্টেন্ট লোকজনেদের নাম্বার নেই। কখন প্রথম বোঝে? আর আমি ভীষণ অহংকারী একজন মানুষ। আমি নিজে ক্রাফটের প্রতি আমার 200 কেন আরও বেশি পার্সেন্টেজ ভরসা আছে। আমি জানি আমি অভিনয়টা ভালো করি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে আমি অভিনয়টা একদম করতে পারি না, করতে চাইও না। আর তারপরে আমার কাজটা দিয়ে বহুবার প্রমাণ করার পরেও আমি তারপরে কেন আপনার ছবিতে আমি নেই, এটা আমি করব না। আমি একজন শিল্পী, খুব কম মানুষকে আমি সেইটা বলতে পারি আজকের দিনে। তারা হয়তো হতে পারে স্টার বা সেলিব্রিটি, শিল্পী হওয়াটা কিন্তু মুখের কথা নয়। আমি শিল্পী বলতে পারি নিজে। অবশ্যই অবশ্যই। কিন্তু কোথাও কি মনে হয় যে অন্নদাতা ক্যামেরার সামনে যে অভিনয়টা হয়েছিল, কিন্তু তারপরে বা ছবির মধ্যে অন্য কিছু দরকার ছিল এই কেরিয়ারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি পেছন ফিরে তাকাই না। আমার মনে হয় যে বোনাসের কথা বললাম, আজকে অনেকেই আমাকে বলে যে দিদি আপনাকে না, আগে যেরকম
আপনার ওই প্রোগ্রাম দেখে আপনাকে ভালো লাগে বা আপনার এই সিনেমাটা দেখেছি। এখন অনেকেই বলে আমাকে তো সিনেমা কম দেওয়া হয়, ছেড়ে দাও। তো বলে যে আপনার ফেসবুকে আপনার কথাগুলো শুনি, আপনি খুব ভালো কথা বলেন। তো আপনি ইন্সপায়ার করেন আমাদের। তো আমার যদি এইটুকু কন্ট্রিবিউশন থাকে যে আগামী জেনারেশনের কয়েকটি মেয়েকে যদি আমি ইন্সপায়ার করতে পারি যে মাথা নত করবে না, নিজের কাজটার প্রতি মনোযোগ দিয়ে তুমি কাজটাকে ভালোবেসে করো, তাহলে সেটা আমার কাছে অনেক বেশি। কারণ উইদাউট এনিথিং আমি তো শ্রীলেখা মিত্র নামটা তৈরি করতে পেরেছি, যার জন্যই তুমি আজকে আমাকে ইন্টারভিউতে ডাকলে। অবশ্যই। সুতরাং এখানে একটা প্রশ্ন আছে, অনেকে বলে যে শ্রীলেখা মিত্র যে সময় ইন্ডাস্ট্রিতে এসছেন, এটা তো ঠিক কথা, ইংরেজি সাহিত্যের তুখো ছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জানা, কোথাও ভুল পথটাই চলছিল সে। মানে আমি এই কারণে কথাটা বলছি যে আমি ক্যারিয়ারিস্ট ছিলাম না। না, অনেকে বলে বাণিজ্যিক ছবিতে বা তথাকথিত সব ছবি বাণিজ্যিক হলেও কতদিনে তো Art house- ঋতুপর্ণাটা হয়ে গেছে। আর্ট হাউস ছবির ক্ষেত্রে যে যা শিল্পী হিসেবে নিজের জায়গাটা, সেই জায়গাটাতে কি শ্রীলেখা মিত্র তখন চেষ্টা করেনি? তার কারণ এটা তো চেষ্টাটা কি? আমি না, আমি বাংলা ছবিতে 1956 সালের পর বা- ঋতুপর্ণ ঘোষ, আমরা তখন বোধহয় ডেট্রয়েট গেছিলাম বঙ্গ সম্মেলনে, আটলান্টা, যাই হোক কোথাও একটা। তো ঋতুদা তখন চোখের বালি করেছে। একটা প্রেস কনফারেন্সে ঋতুদা বলেছিল, ঐশ্বরিয়াকে নিয়ে যখন একটা বড় কথা ঋতুদা বলেছিল, জানি না সেখানে যিশু উম্মাদা সবাই ছিল, তাদের মনে নিশ্চয়ই থাকবে না, আমার সম্পর্কে বলেছে বলে আমারই মনে আছে, যে শ্রীলেখা ইজ আ বেটার অ্যাক্ট্রেস দেন ঐশ্বরিয়া। আমি এটা বলছি না কিন্তু, প্লিজ। না, ঋতুপর্ণা বলেছে। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, বাট আই হ্যাড টু টেক ঐশ্বরিয়া বিকজ অফ হার বক্স ভ্যালিউ অর হোয়াট এভার। সো আই ওয়াজ টেকেন অ্যাব্যাক। মানে আমি ঋতুদার দিকে তাকিয়ে মানে ভাবছি যে কী শুনলাম। তো ওটা আমার কাছে তো খুব বড় একটা পাওনা। তো এরকম নিশ্চয়ই মানে আমাকে যখন অন্নদাতায় নিতে চাইছিল না কেউ কেউ, কারণ আমি তখন টিভি সিরিয়াল করছিলাম বলে, যে যাকে রিমোটে দেখা যাচ্ছে, রিমোট চেঞ্জ করে করা যায়, তাকে দেখতে লোকে হলে টিকিট কেটে যাবে না। সো অন্নদাতাটাও আমার এরম 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 করে হয়েছে, আমার লাইফে সব কিছু খুব স্মুথ হয়নি। সো সেটাও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। কিন্তু চোখের বালির পরও তো ঋতুদার বিভিন্ন প্রজেক্ট ছিল, কোথাও মনে হয় ঋতুদা শ্রীলেখা যে জায়গাটা দেওয়ার কথা ছিল দেননি? আমাকে আদিত্য বিক্রম সেই জায়গাটা দিয়েছে। ওয়ান্স আপন আ টাইম, আমি হলপ করে বলতে পারি, ছবিটা কোনো একটা গন্ডগোলের জন্য একটু ডিলেড হচ্ছে রিলিজটা। অবশ্যই। আমার মনে হয় এই পুরো সব কিছুর উত্তর দেবে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। কারণ এই যে তুমি এত কথা অনেকে বলছেন যারা যারা বলছো, ভেনিসের রেড কার্পেটটা কিন্তু শ্রীলেখা মিত্র হেঁটেছিল। ভেনিসের 20 বছর বাদে বাংলা ছবি, ভারতীয় ছবিকে রিপ্রেজেন্ট একমাত্র আমি করেছিলাম। সেটা শ্রীলেখার মার্কেটিং স্ট্র্যাটেজির গণ্ডগোল ছিল বলে আপামর দর্শক জানতে পারেনি, কিন্তু সেটা আমার হয়েছিল। ওটাও তো আদিত্য বিক্রমের ছবি। আদিত্য বিক্রমের। সো আদিত্য বিক্রমের কাছে আমি ইটার্নালি গ্রেটফুল। আমি খুব কম মানুষকে এইভাবে দেখি। ওই যে অহংকারী বললাম, আমি মোটামুটি সবাইকে একটু এরমই দেখি। সে আদিত্য বিক্রমকে আমি এইভাবে দেখি। আমি ওর ক্রাফটটা, ওর ফিল্ম মেকিংটা, ফিল্ম না কতগুলো মানে কথা মুখস্থ করে ক্যামেরার সামনে বলে দিলাম সেটা সিনেমা নয়, ওটা যাপন করতে হয়। ওই যাপনটার মধ্যে দিয়ে আমাকে আদিত্য নিয়ে গেছিল। আমি ওই ছবিটা করার আগে 2 মাস 3 মাস বাড়ি থেকে বেরোইনি। আই ওয়াজ ইন দ্যাট ক্যারেক্টার, আই ওয়াজ লিভিং দ্যাট ক্যারেক্টার। আমাকে কোনো এসি মেকআপ ভ্যান দেয়নি। আমি শুটিংয়ের সময় মাদুর পেতে নিচে শুতাম, একটা মাথার কাছে ফ্যান নিয়ে। সুতরাং ওইটার মধ্যে দিয়ে আমি গেছি, অ্যান্ড আমি গ্রেটফুল। এরকম ডিরেক্টরই তো নেই। দেখো শ্রীলেখা, তুমি নিজেই বলেছো, স্বীকার করেছো যে তুমি একটু অহংকারী। ঋতুপর্ণ ঘোষ বা আদিত্য বিক্রমের ছবি, এদের ছবিতে শ্রীলেখা যতদূর নিজেকে নাবিয়ে এনে শিল্পী হিসেবে কাজ করবে, অন্যের ছবিতে তো শ্রীলেখার অনেক ট্যান্ট্রাম থাকবে,
সে তো সেই সুযোগটাই পাবে না। সুতরাং কতিপয় পরিচালক ছাড়া আজ অব্দি বাকিদেরকে- তুমি একজন কাউকে নিয়ে এসো, এটা শ্রীলেখার ওপেন চ্যালেঞ্জ, যে আমি ট্যান্ট্রাম দিয়েছি। এটা খুব সহজ, মানে অ্যাক্ট্রেসের সাথে ট্যান্ট্রাম শব্দটা কিরকম সিননিমাস, যে ট্যান্ট্রাম, এবং কেউ কেউ হয়তো দেয়, আমি জানি না। কিন্তু আমার কাজের জন্য যেটা প্রয়োজন, আমি সেই ব্যাপারে, তুমি তো আমাকে এনেছো কাজটা করার জন্য, সুতরাং তুমি আমার কাজের যদি কোনো ঘাটতি থাকে তুমি নিশ্চয়ই বলবে এই শটটা হয়নি, তুমি এই শটটা আবার দাও। সুতরাং সেইটাকে ফ্যাসিলিটেট করার জন্যে যা যা দরকার সেইটুকু তো আমি চাইবো, সেটা ট্যান্ট্রাম হতে পারে না। তুমি আমাকে লজিক দিয়ে বোঝো, কেউ যদি আমাকে লজিক দিয়ে আমাকে ভুল প্রমাণ করে, আমি সেটা তার জন্য সরি বলতে বা তার জন্য মাথা নোয়াতে আমি এতটুকু পিছপা হব না। এটা কিন্তু আমি আবারও বলছি, অহংকারী আমি আমার কাজটার প্রতি আমার কনভিকশন থেকে, আমার বিলিফ থেকে আমি অহংকারী। আত্মবিশ্বাস, আমি অহংকারী মানে আমি অবশ্যই। এখানে অহংকার মানে আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাসের মাঝামাঝি জায়গায়। I না, know that I'm good at my job. কিন্তু শ্রীলেখা, আদিত্য বিক্রমের ছবিতে এসি কোনো আমার বক্তব্যটা হচ্ছে এসি ভ্যান দিল না, মাদুর নিয়ে এসে শুয়ে পড়লো, কিন্তু অন্য কোনো পরিচালকের ক্ষেত্রে এটাও তো সম্ভব নয়। অর্থাৎ আমার প্রশ্ন সেই হচ্ছে, পরিচালকের ট্যালেন্টটা যদি আদিত্য বিক্রমের পর্যায়ে হয়, তখন আমরা তো কি বলবো, ভালো কাজ দেখলে, ভালো কাজের মানুষ দেখলে আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু তুমি করছো একটা হিজিবিজি কিছু, তারপরেও তুমি আমাকে বেসিক এটা দেবে না। ওরা কিন্তু আমাকে হয়তো এসি মেকআপ ভ্যান দেয়নি, কিন্তু আমাকে মাথায় করে রেখেছিল আদিত্য জোনাকি, এবং শিল্পের জায়গাটা মানে ওই জায়গাটা আমাকে দিয়েছিল, সেই রেসপেক্টটা আমাকে দিয়েছিল। সুতরাং আমি জানি, কারণ ওদের ছবিটা প্রায় বন্ধ করে দিচ্ছিল ফেডারেশন অমুক তমুক এইসবে, ওরা একটা লিমিটেড নিয়ে কাজ করছিল, সেখানে ওটা দেওয়ার ক্ষমতা ছিল না। আর যদি খুব গরম বা খুব থাকতো তাহলে নিশ্চয়ই একটা ব্যবস্থা ওরা করতো। ওই আর্টিস্টকে কষ্ট দিয়ে আমি তাকে, সেটা কিন্তু আদিত্য জোনাকি কেউই ওরকম নয়। কিন্তু যদি আমি দেখি যে এই লোকটা কাজটাও ভালো করতে পারছে না, আর সেটাও টাকাও কম দিচ্ছে, আবার মানে এরকমও অনেক হয়েছে, বলছে আপনি ভীষণ রুচিসম্মত, আপনি একজন লেকচারার বা প্রফেসর অমুক তমুক করে, একটা বেডরুম ঘরের সিকোয়েন্স, বিছানার চাদরটা গোলাপি, ফুল ফুল এরম। পরদিন আমি বাড়ি থেকে সাদা চাদর ক্যারি করে নিয়ে গেছি। সো মানে ভিশনটাই তো নেই। ভিশন যে কোনোভাবে একটা ছবি, আজকে তো 10 দিন 8 দিনের ছবি হয়ে যাচ্ছে, সুতরাং ওইভাবে তো মানে তখন তাদেরকে ট্যান্ট্রাম মনে হয় তাদের। আমি এটা ট্যান্ট্রাম দিয়েছি, প্রযোজনার জন্যও হচ্ছে, যে পরিমাণ টাকা বেড়ে গেছে একটা ছবি করতে গিয়ে এখন নাম্বার অফ ডে কমাতে হচ্ছে, সেটা বাজার অর্থনীতি এবং আরো অনেক চাপ। সেটার কারণটা তাহলে কিন্তু এক্সপ্লোর করা উচিত, যে কেন এইটা হয়েছে। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমি তো একবার বেঁধেছি, এবার বাকিরা বাঁধুক। আমি তো একবার সাহসটা দেখালাম, এবার যদি সৎ থাকে কেউ তাহলে সে সামনে এসে বলুক। আমি ওই নাছুই পানি ধরি মাছ, নাছুই পানি গোছের ভাবে মানুষটাকে পুরোপুরি বলবেও না, খুশিও রাগাবে না। ওপরে কিছু কিছু মানুষ আছে সিলেক্টিভলি রেবেল, উপরতলার মানুষদেরকে কিছু বলবে না, একটু যারা কমজোরি তাদেরকে করবে। সবটা দেখে বুঝে আমি এখন চুপচাপ মজা নিই, হাসি। এবার যে প্রশ্নটা করবো, এটা ভাইরাল হওয়ার প্রশ্নটা কিন্তু আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে চলচ্চিত্র বোধের জায়গা থেকে। তার মানে আমি কি ধরে নেব, শ্রীলেখা মিত্র একটি পুরুষকে যখন, যদি তার মনে হয় পড়ে নেওয়ার, যেমন পড়ে নেন, তার থেকে অনেক বেশি মিস্ট্রিটা চলে যাবে। না, তার থেকে অনেক বেশি বুঝতে পারেন একজন পরিচালক সে কি জাতের, কি জনারের ছবি করছেন। ধরে নেন জনারের তো বলতে পারবো না কোন জনরা তার পছন্দ, কিন্তু তার সাথে দুটো কথা বলে আমি বুঝে যাব যে ছবিটা সে বোঝে কিনা বা তার দেখাটা আছে কিনা। আজকে পুরো সব কিছুই আমরা, যখনই একটা তুল্যমূল্য ব্যাপার চলে আসে, যে আগে কি ভালো ছিল, এখন কেন ভালো নেই, এখন কেন ছবিগুলো চলছে না, কেন ছবি চালাতে, মানে আগে তো আমাদের এরকম প্রমোশন করতে হতো না, তাই একটু দেখবেন, বাংলা ছবির পাশে দাঁড়াবেন, বাংলা ছবির পাশে দাঁড়াবেন, এইভাবে বলতে হতো না তো।
তাহলে কেন হচ্ছে এরকম? ঘাটতি পড়েছে আমাদের। তো সেইটা বুঝতে হবে। আরেকটা যেটা কি বললে, সেকেন্ড পার্ট অফ কোয়েশ্চেন? সেকেন্ড পার্ট হচ্ছে এটাই যে এই যে পরিচালককে অনুধাবন করে কাজটা নেওয়া এবং সেই সময় পরিচালকের মূল্যায়নটা করে কাজে আমি কতটা এই কাজটায় অঙ্গাঙ্গিভাবে জড়া। পড়াশোনাটা খুব কম। যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয় নিয়ে পড়াশোনা এক্সপোজারটা খুব কম। কটা ছবি দেখেন তারা? কিরকম এক্সপোজার আছে দেখেই তো তাদের? টোকে, এত ছবি দেখেই তো টোকে, এত না, না, বিদেশি ছবি, দক্ষিণের ছবি দেখেই তো টোকে। না, আমি জানি না সেটা। আমি কারণ কারো আমাদের কপি হচ্ছে- পেস্ট কোনো করিনি। হ্যাঁ। আমি সুতরাং বলবো না। ধরুন স্প্যানিশ ছবি, রাশিয়ান ছবি বা ফরাসি সেটাও যদি ঠিকঠাক করে করা যায় তবে একটা তাও মানে দাঁড়ায়। সেটাও যখন করা হয় একটা বাজে রেপ্লিকা হয়। মানে আমি এটা খুব একটা এমনি এক্সাম্পল দিচ্ছি, বাংলা ছবির ক্ষেত্রে নয়। কল মাই এজেন্ট বলে একটা ফ্রেঞ্চ সিরিজ আছে, মানে অসাধারণ। তার একটা হিন্দি ভার্সন হলো, সেইটা একটা এপিসোড আমি কমপ্লিট করতে পারলাম না। ইনভিজিবল গার্জিয়ান, না ইনভিজিবল, জানি না, ভুলে গেছি এখন নামটা। তো সেইটার রেপ্লিকাও যখন করবে, প্রথমত আমি নকলটা দেখবো কেন, আসলটাই যদি দেখিনি। নকল ছবি তো জাতীয় পুরস্কারই পেয়ে গেল। আমি যাই হোক, তাতে যাচ্ছি না। হ্যাঁ, সো আমার এক্সপোজারটা যেহেতু আমি ফ্রেঞ্চ মানে ইউরোপিয়ান ছবিও দেখছি, আমি হলিউডও দেখছি, আমি তাহলে তোমার হিন্দির এইটা দেখতে যাব কেন? বা সেইটা যখন বাংলায় হচ্ছে সেটা আমি দেখতে যাব। তাহলে শ্রীলেখা মিত্রর ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে শিক্ষিত, রুচিসম্মত, সৃষ্টি এবং উদ্ভাবনী শক্তি আছে এমন পরিচালক প্রায় নেই টলিউডে। প্রায় নেই আমি জানি না, মানে আমার রেডারে আমি এখনই কাউকে আমি ভাবতে পারছি না। নিশ্চয়ই করেন কৌশিক গাঙ্গুলি বা সৃজিত, তো একটা অন্য রকমের একটা করলাম, যদিও ছবিটা দেখিনি, অতি উত্তম। দেখো, আমার সাথে কারোর যদি কোনো মানে কারোর সম্পর্কে যদি কিছু বলেও থাকে, আমার সেই মননটা বা সেই এইটা রয়েছে যে তার যদি আমি ভালো দেখি না, আমি ভালোটাও কিন্তু বলতে পারবো। আমার কিন্তু সৃজিতের নাম আমি সেখানেও বলেছিলাম ওই 1 ঘন্টার এতে। কিন্তু সৃজিতকে জিজ্ঞাসা করো, আমি অতি উত্তমের ট্রেলারটা দেখে সৃজিতকে কিন্তু টেক্সট মেসেজও করেছি। বা প্রসেনজিৎকেও আমি ওই যে একটা হিন্দি সিরিজ হলো বুঝতে পেরেছি। দিয়ে আদিতি রাও হায়দ্রি, আমি কিন্তু বোম্বাদাকেও বলেছি খুব ভালো লেগেছে। এই তো শ্রীলেখা শিখে ফেলছে এবার। না 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 না, এটা ডিপ্লোমেসি বা এইটার পরে আবার তোমার সাথে কবে দেখা হবে এটা নয়, জাস্ট দেখলাম ভালো লেগেছে। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। ঋতুপর্ণা সেনগুপ্তর তো অনেক গুণ আছে টলিউডে। ঋতুপর্ণা, ঋতুপর্ণা সেনগুপ্তর যেমন আমি নিজে দেখেছি বিভিন্ন সময়, তিনি শুধু নিজে নয়, অন্য অভিনেত্রীর জন্য মানুষকে কাজের জন্য বলেন। বাহ, এই যে তার ঔদার্য, এটা এই ঔদার্য আমি পাইনি, পেলে ভালো। মানে বলেছে নিশ্চয়ই, তুমি যখন বলছো, তুমি যখন সেটা দেখেছো, চাক্ষুষ করেছো বা শুনেছো, নিশ্চয়ই করেছেন। খুব ভালো কথা, ভালো তো, আমি প্রেস করছি। এর মধ্যে আমার মুখে কোনো সার্কাজম নেই কিন্তু। আপনি খুব সুন্দর ডান্স করেন, যেটা আপনার একটা খুব ভালো, আমি ছোটবেলা থেকে একটা আক্ষেপ ছিল যে এত ভালো নৃত্যশিল্পী হয়েও সিনেমাতে কোনোভাবে মানে না না, কোনো আক্ষেপ ঠাক্ষেপ না, এই সিনেমাতে যেটা করেছেন আইটেম ডান্সার হিসাবে, তো কোথাও গিয়ে সেটা ট্রোলও হয়েছেন। আবার আপনি বলেছেন যে আমার কাজের প্রতি আমি বেশ শুধু ট্রোল মানে খারাপ হয়নি, কিন্তু অনেকে ভালো মন্তব্য করেছে। তুমি শুধু খারাপটাই প্রশ্ন করলে। এই চরিত্রটা এতদিন পরে কি এক্সপেক্ট করলেন না আগে করেছিলেন? মানে আমি এত কিছু ভেবে ঠেবে কিছু করিনি। আমি নাচতে ভালোবাসতাম, অনেকদিন বাদে আমি নাচলাম। মানে যেইটা আমার অনেক তলানিতে চলে গেছিল, আমি তো রিলে নাচি টাচি না, তো যেহেতু ওটা এক্সপ্লোর করা হয়নি। আবার এটা বলবে না যে উনি যারা রিলে নাচেন তাদেরকে উনি কটাক্ষ করলেন। তো টু ইচ হিজ ওন, তারা করেছে, খুব ভালো করেছে, সেটাও করুক এবং পড়াশোনাটাও করুক তার সাথে সাথে। বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল? হ্যাঁ, সবসময় হয়। আমাদের অভিনেত্রী তো একজন আমাকে থলথলে বৌদি, ছিলেখা, এত কিছু বলেছিল। তো এটা মানুষের ইয়েতে, কেউ যদি ওই রকম মানুষ যদি থাকে,
তার কাছে আমি আমার যেখানে নাকটা উঁচু করে রাখার, আমি সেখানে নাকটা উঁচু করে রাখবো, যাতে সে আমার নাগালটা না পায়। আর যেখানে আমার মাথা নত করতে হবে, সেখানে আমি তার পায়ের কাছেও মাথাটা নিতে পারবো। প্রণাম করি না, বাবা মা ছাড়া কাউকে প্রণাম করি না, কিন্তু মাথাটা নোয়াতে পারবো। সুতরাং এবার তুমি ব্যাখ্যা করে নাও, তুমি আমাকে নাক উঁচু বলবে না নাক নিচু বলবে না কি বলবে? কোথাও কি মনে হয় যে এই যে নতুন নতুন যে প্রজেক্টগুলো আসছে, বা সারা ভারতবর্ষ জুড়ে ওটিটির একটা বিরাট প্রাধান্য, এখন তো হলিউডকে চ্যালেঞ্জ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মও, সেখানে কি মনে হচ্ছে যে এবার বোধহয় চলচ্চিত্রের ভাষাও এবার বদলাতে শুরু করেছে? 100%। আর দেখো, সব কিছুরই না একটা ফ্লিপ সাইড থাকে, একটা গুড ব্যাড সব কিছুই থাকে। একটা যেটা হচ্ছে ওটিটির জন্য না অনেক অভিনেতা, এমনি রিসেন্টলি একটা ট্রেলার দেখলাম রাজকুমার রাওয়ের, যেখানে হি প্লেড মানে ব্লাইন্ড পার্সন। কি ফিল্ম? শ্রীকান্ত। আরে বাস, আমি তো ওর এমনি ফ্যান, কিন্তু মানে এরা তো এইরকম ওটিটি বা এরম ধরনের ছবি করেই তো তারা একটা জায়গা করেছে। আমি কাজ করলাম একটা কালা বলে একটা হিন্দি সিরিজ, সেখানে অবিনাশ তিওয়ারি, ওরা তো সবাই ওটিটি থেকে তারা এখন ভালো কাজ করছে। সো এই তৃপ্তি ডিমরি, তো সেও তো ওটিটি থেকে। সো অনেক মানে ভালো অভিনেতা অভিনেত্রী উঠে আসছে, কিন্তু যার ফলে একটা জিনিস কি হচ্ছে, মানুষ এই ওটিটিটা নিজের কন্ট্রোলে থাকে। আমি এই অবধি দেখলাম, পজ, বাড়িতে কেউ এক গেস্ট এসছে, আবার আমি পরে রাত্রেবেলা দেখবো। সো ফিল্মটা তো তাকে রেডি হয়ে বেরিয়ে টিকিট কেটে ফিল্মটা দেখতে হচ্ছে। সুতরাং সেইটা আবার মানুষকে একটু লেড ব্যাক লেজি করে দিচ্ছে ওটিটির ফলে। ও ওটিটিতে যখন আসবে তখন দেখে নেব। মেয়েদের শাড়ি পরার শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে মমতা শঙ্কর বিতর্কে জড়িয়েছে। তো আমি জানতে চাই, শ্রীলেখা মিত্র কি মমতা শঙ্করের সঙ্গে একমত, নাকি শ্রীলেখা মিত্রের অন্য মতাদর্শ আছে? মানে শাড়ির আঁচল কি নিচে নামিয়ে পড়লে সত্যিই কি ওই ল্যাম্পপোস্টের নিচে যারা দাঁড়ায় তাদের মতোই কি লাগে? এই ওনার কথা মানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে। উনি যারা ল্যাম্পপোস্টে দাঁড়ায় তারা যেইভাবে শাড়ি পরে, এখনকার ধরন হয়েছে এইভাবে শাড়ি পরা, কিন্তু তার মানে তাদের তো একটা প্রফেশন, উনি তো সেটা এক্সপ্লেনও করেছেন, যেটা তাদের প্রফেশন। তারা, আমরা সিনেমাতেও দেখেছি, যারা সামনে দেখেনি বা কালীঘাট বা ওই চত্বর দিয়ে যখন যায় তখন তারা দেখেছে, তাদের অ্যাট্রাক্ট করার জন্য তাদের একটা হাব ভাব, পোশাক আশাকের একটা বিশেষ ধরন আছে। তো আজকের দিনে এরমভাবে শাড়ি পরা হয়। আমি নিজে যখন শাড়ি পরি, আমি তখন শাড়ির মতো করেই শাড়ি পরি, কারণ শাড়িটা একটা ভীষণ মিস্টিরিয়াস একটা জিনিস, মানে ইট ক্যান হাইড, ইট ক্যান রিভিল। শাড়ির মতো, মানে বিদেশে শাড়ি পরা কেউ যদি দেখে আমাদেরকে, তো তারা ভাবতেই পারে না একটা ক্লথ কে এমনি করে জড়িয়ে কী করে শাড়ি, মানে দ্যাটস তাদের কাছে একটা ভীষণ ইউনিক। ওপরাকে ঐশ্বরিয়া রায় শাড়ি পরিয়েছিল, ওপরা শোতে আমার দেখেছিলাম। সো এবার আমি মমতা শঙ্কর একটা বুঝতে হবে যে তারা কিন্তু একটা অন্য জেনারেশনের। আমরা যেইভাবে হয়তো ভালো লাগছে না, কিন্তু মন্তব্য করব না, সেফ সাইডে থাকবো, যে আচ্ছা দেখলাম ভালো লাগলো না, ঠিক আছে, আমি অন্য কিছু দেখলাম, মন্তব্যটা করলাম না। তারা তো আমাদের মায়েদের বাবাদের ওই জেনারেশনে, তো তারা তো আমাদের মেয়েদের জেনারেশনের টোপকে এইভাবে এসে মানে খুব পলিটিক্যালি কারেক্ট হয়ে কথা বলতে নাও পারে। তার জন্যে যেই হিউ অ্যান্ড ক্রাই যেটা হলো, তিনি যেভাবে শাড়ি পরেন, তিনি যেভাবে নিজেকে রেপ্রেজেন্ট করেন, তার একটা অন্য একটা ডিগনিফাইড একটা বিষয় আছে। তিনি তার জায়গা থেকে বলেছে। প্রত্যেকটা মানুষ আমরা জাজমেন্টাল, তিনি তার জাজমেন্ট দিয়েছেন। তো যে বলছে যে উনি এইভাবে বলছেন, সেও তো জাজমেন্টটা দিল। শ্রীলেখা মিত্র কি ভোটে দাঁড়াচ্ছেন? মানে ভবিষ্যতে কি ভোটে দাঁড়াবেন? আমি তো বসে আছি। মানে ভবিষ্যতে কোনো সময় গিয়ে কি ভোটে দাঁড়াচ্ছেন আপনি? এত তারকা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বিগ স্টার্স চারিদিকে, তো সেখানে শ্রীলেখা মিত্র যেই মতাদর্শী বিশ্বাস করে, তারা ওই ফিল্মে কয়েকবার মুখ দেখানো গেছে বলে
পরিচিত মুখ বা ফিল্মে তাদের দেখা যায় বলে তারা এইভাবে দাঁড় করায় না। শ্রীলেখা মিত্র কি বামপন্থী, সিপিএম না কমিউনিস্ট? বামপন্থী কমিউনিস্ট না। না, এত বড় স্পর্ধা আমার নেই। কারণ শ্রীলেখা মিত্র একটা সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করে, কমিউনিস্টরা বিশ্বাস করে না। তারা বেশিরভাগ এথিস্ট, কিন্তু আমি বিশ্বাস করি, আমি স্পিরিচুয়াল। তাই কি কোনোদিনও কোনো পার্টি বা কোনো পার্টির সংগঠনের কাঠামোর মধ্যে আসা হয়নি ওই জন্যেই, নাকি ইচ্ছে ছিল না, সময় ছিল না? না না না, আমার যদি ক্ষমতা থাকে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার সেই ক্ষমতার লোভ বা কোনোদিনই ওই এইটা নেই। প্লাস এই গরমের মধ্যে না ওই সেজে গুজে এটা আমি করতে পারবো না। আমার এসি ঘরটা চাই, আমার ছানাপোনাদের নিয়ে আমি থাকবো। আমি একটু যা আছে ইতনে মে ইতনেই কাফি হ্যায়। আমি চাই এটা আসলে কি, আমি যখন একটা বামপন্থীদের হয়ে যখন একটা সময় প্রচার করছিলাম, তখন এটা রটে গেছিল যে শ্রীলেখা নিশ্চয়ই ইলেকশনে দাঁড়াচ্ছে। কারণ মানুষ এইটা দেখেই অভ্যস্ত। এই যখন এইটার কথা বলছে তার মানে এর একটা মানে একটা টার্গেট আছে যে সে এমএলএ এমপি কিছু একটা হতে চায়। কেউ ভাবতেই পারে না যে সে নিজে কিছু না হতে চেয়ে নেক্সট প্রজন্মের জন্যে বা জেনারেল সমাজের জন্যে একটু ইয়াং ছেলেমেয়েরা আসুক, তাহলে যদি সত্যিকারের পরিবর্তন হয় সেইটা ভেবে কেউ কারোর সাথে থাকতে পারে। সুতরাং কিন্তু কিন্তু আশেপাশের সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু তো পর্যবেক্ষণ করে শ্রীলেখা খুব গভীর মনোযোগের সঙ্গে। হ্যাঁ, পর্যবেক্ষণ তো করি, মানে সবাই করে আসলে নিজেদের মতো করে, কিন্তু আমি হ্যাঁ। সন্দেশখালি ইস্যু আপনার জগতের বাইরে হলেও সেই ইস্যু কি আপনাকে নাড়া দিয়ে গেল? মানে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে তাদের সম্ভ্রম রক্ষা হয়নি, তারা আজকে সকলে মিলে একত্রিত হয়েছেন, তারা সুরক্ষিত নয় সন্দেশখালিতে। আমার তো মনে হয় মেয়েদের থেকে পুরুষদের আরো বেশি মানে খারাপ লাগার কথা যে একটা ওই শাহজাহান, তার জন্যে মেয়েরা অন্য পুরুষদেরকে ওই সন্দেহের চোখে দেখছে, আর একটা শাহজাহান নয় তো। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেরই নাড়া দেওয়ার কথা, কারণ দিস ইজ আ ভায়োলেশন। আবার অনেক এটা আবদারকে নিয়েও কিন্তু কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে যে সাজানো ঘটনা। এই সাজানো ঘটনার কথা তো আমরা আগেও শুনেছি। সুতরাং এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো এটা তো নিজে, আবার আরেকজনও বোধহয় বলেছেন বাড়ি বাড়ি শহরো মে ছোটি ছোটি বাতে হতে রহতে হ্যাঁ, একজন মহিলাই বলেছিলেন। এবার আর কিছু বলার নেই, সব কিছু ভীষণ ক্লিয়ার। এটা লজ্জার, এটা জানেন তো আমাদের কাছে খুব লজ্জার যে আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে মানুষরা এক্সপ্লয়েটেড হচ্ছে ক্ষমতায় যা থাকা মানুষদের কাছে। এবং তারপরে এক শ্রেণী বলছে কোথায় সেই সব মহিলারাই এরকম হয়েছে নাকি, এই কথাগুলো বলছে তারা। এটা মানে মানুষ হিসেবে, আমি মহিলা হিসেবে বলছি না, মানুষ হিসেবে আমাদের খুব লজ্জার। কোথাও কি মনে হচ্ছে যে এই যে, এবং আরেকজন তো ধারাই পাল্টে দিল, একজন প্রাক্তন এমপি, এবার তিনি টিকিট পাননি, হ্যাঁ বিখ্যাত তারকা এবং প্রাক্তন এমপি, তিনি ধারাটাও কিন্তু ওটা এই বিখ্যাত কুখ্যাত এই বিশেষণগুলো তোমরাই দাও। ক্লেম টু ফেমটা কোথা থেকে, একজন কাদের খান ঘটনাটা নিশ্চয়ই আমরা বলিনি। সুতরাং এবং তারপরে তো ইদানিং বোধহয় কিছু মানুষের বেশ কিছু টাকা পয়সারও এদিক ওদিক গিয়ে, সেগুলোতে নিয়েও সবাই খুব চুপচাপ হয়ে গেল হঠাৎ করে। না, আমার প্রশ্নটা রাজনীতি এবং অভিনয় জগৎকে মিলিয়ে দিয়ে বিভিন্ন আপনি নিজেই বলে আপনি নিজে বামপন্থী, এবং আমরা চন্দন সেনকে দেখেছি, তার কথা আমরা জানি। সম্প্রতি আমাদের R+ কনক্লেভ হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষও একই কথা বলেছেন। তিনি যেহেতু এখন বিজেপি করেন তাই টলিউডে সেরকমভাবে কাজ পান না। আপনি নিজে বামপন্থী, এর জন্য কি কাজ পেতে অসুবিধা হয়? রুদ্রনীল কিন্তু আমার এগেনস্টও কথা বলেছিল, এখন উনি বলছেন যে উনি পান না। না, উনি একজনকে বলেছেন, সৃজিত মুখার্জি, তার নাম আপনিও করলেন, অতি উত্তম আপনিও করেছেন। শুধু সৃজিত মুখার্জি ছাড়া কেউ নাকি তাকে কাজ দেয় না, এবং এখানে অন্য মনোভাবাপন্ন মানুষদের কাজ পাওয়া খুবই দুষ্কর, তার এমনটাই দাবি। এটার জন্য শুধু রাজনীতি, পুরুষের ক্ষেত্রে হয়তো শুধু রাজনীতিটা কারণ হতে পারে,
মহিলাদের ক্ষেত্রে আরো অনেক রকম কারণ হয়। খুব খুব পরিষ্কার তো, মানে সম্পর্ক আছে, আম, একসাথে কি বলবো, গ্রুপ লবিবাজি, এটা তো নতুন কিছু নয়। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, কিন্তু আমার মনে হয় এইখানেও তোমাদের এই অফিসেও নিশ্চয়ই পাওয়ার ইকুয়েশন কাজ করবে, লবির কাজ করবে। আরে একটা বাড়িতে একটা রান্নাঘরে পলিটিক্স হয়। আমার যে বাড়ির যে মাসি, সে একটা মাসি মুড়ি মাখে, বুঝলে, একটা মশলা দেয় মাসি, মুড়িটা মানে টেস্ট হয়। আমি বলি মশলাটা কোথায় রেখেছো মাসি? আমি যখন করতে চাই, মাসি মশলাটা কোথায় বলবে না। যদি আমি করতে পারি মাসির থেকে ভালো, তাহলে রান্নাঘরেও পলিটিক্স হয়, তাহলে পলিটিক্স হবে না? আর এমন একটা ওয়ার্ল্ড যেখানে গ্ল্যামার, টাকা, নাম, ফেম, এত কিছু জড়িত, সেখানে পলিটিক্স হবে না? আমি তো মূর্খ। আমি কি এক্সপেক্ট করেছিলাম যে সব কিছু কাজের মাপে নির্ধারণ হবে? আমি তো একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে ছিলাম, কারণ আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে মানুষ হয়েছি, আমি জানি সৎ, আমার বাবা মা শিখেছি মিথ্যে কথা বলতে হবে না। এখন শুনি সত্যি কথা বলা নাকি ঠোঁট কাটা। যাই সত্যি কথা বলে তাকে বলা হয় ঠোঁট কাটা। আমি যেই জিনিসগুলো, আমার একটা অক্সিলিয়াম কনভেন্টে পড়া, ক্যাথলিক স্কুল, যেখানে এই মরালসগুলো যেগুলো ইমবাইব করে যেইগুলো শিখেছি, সেইগুলো আজকের দুনিয়ায় দেখছি সেগুলো অন্য। সেইগুলো করা মানে তুমি নেগেটিভ এতে পড়ে গেলে। সো এগুলো তো মানে আমার বোকামো, কিন্তু আমি ফিরিয়ে নিচ্ছি না কিন্তু একটাও কথা। কোথাও কি মনে হচ্ছে ওই মঞ্চে ডাকা হয়নি বলে তৃণমূলের এত বিরোধিতা? কি মঞ্চে যেসব মঞ্চ হয় আর কি, যেখানে আলো করে সবাই থাকেন, ডাকা হয়নি? আমাকে ডাকা হয়নি হ্যাঁ। বললে? না, আমাকে তো ডাকা হতো আগে, আচ্ছা, আমি যাইনি। না না না, কেন এত অপছন্দ কেন? আরে কংগ্রেসকে এত অপছন্দ কেন? না 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 না, অপছন্দ পছন্দ কিছুই না। আমার সিলেবাসের বাইরে গোটা বিষয়টা। আর বর্তমান সমাজে যেটা দেখছি, আমার যখন মনে হয় যে শিক্ষা যখন রাস্তায় নামে, তখন সেই বইমেলাতে আমি যাব না। এগুলো আমার নিজস্ব মতামত। তো এই সরকারের মানে থাকা অবস্থায় তো আমরা দেখছি যে মাথা ন্যাড়া করে ফেলছে, বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। তো কি বলবো, শিক্ষা তো বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। আজকে এই উন্নয়ন, বাংলা উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, কেন উচ্চশিক্ষার জন্যে, ভালো চাকরির জন্যে আমাদের এখানকার ছেলে মেয়েদের কেন ভিন রাজ্যে, ভিন দেশে যেতে হচ্ছে? আমার মেয়ে তো থাকবে না, তাহলে আমরা প্রোভাইড করতে পারছি না শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমরা প্রোভাইড করতে পারছি না। উই আর ফেলিং। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকা, শিল্পী, গায়ক, গায়িকা, সংস্কৃতির বলয়ে যারা থাকেন তাদের খুব কদর করেন। আপনার সঙ্গে কখনো দেখা বা কথা হয়েছে? হ্যাঁ, কোনো একটা শো বা কোনো কিছুতে একবার দেখা হয়েছিল। উনি বললেন একবার, আমি তো রোগা মোটা ইলাস্টিকের মতো হতে থাকি, একবার উনি বললেন এই রোগা হয়েছ, বলে চলে গেলেন। হ্যাঁ, আর একবার বললেন শাড়ির আঁচলটা তোলো, ধরে চলে গেলেন। ওনার একটা গুণ যেটা, উনি ভীষণ মাস কানেক্ট করতে পারেন। মানে মুখ্যমন্ত্রী বলছে তোমার শাড়ির আঁচলটা তোলো, মানে সে তো এরকম হয়ে যাবে, মানে বা মুখ্যমন্ত্রী কারোর বাড়িতে গণেশ পুজোতে যাচ্ছে বা কারোর বিয়েতে যাচ্ছে, সেটা তো একটা বিরাট ব্যাপার তাদের কাছে। কিন্তু আমার মানে ওই হলো, ঠিক আছে উনি বললেন, আমি শাড়ির আঁচলটা তুলে নিলাম, কিন্তু আমি আমার ব্যক্তিগত কোনো কিছুতে আমি মন্ত্রী শান্ত্রী ডাকবো না আর কি। সেটা আমার রুচি, আমার এটা। অনেকক্ষণ থেকে শুনছি খুব স্বচ্ছ ভাবমূর্তি রাখে শ্রীলেখা মিত্র নিজের সম্বন্ধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, অন্যর চোখে বলছি না, অন্যদের চোখে বলছি না, আপনার চোখে আপনি কি পারফেক্ট? আর একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে যখন পরিবারের কারোর বিরুদ্ধে বা কোনো কিছু ট্রোল হয় বা যা কিছু সমালোচনা হয়, তো সেই জায়গায় ক্ষেত্রে পরিবারের সদস্যদের একটা এফেক্ট করেন। আপনার মেয়ে এটাকে কি ভাবে নেয়, আপনাকে কি বলে? আমি মোটেও পারফেক্ট নই,
মানে এটা আবার ডিপেন্ড করছে সংজ্ঞার উপরে, যে তুমি পারফেক্টটা কি, ডেফিনেশনটা কি, তোমার কাছে পারফেকশনের ডেফিনেশন কি, সেটা আমার কাছে নাও থাকতে পারে। যেরকম সাকসেসের ডেফিনেশনটাও ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। এটা গেল 1 নম্বর। আই এম নট পারফেক্ট, আই এম নট এইমিং টুয়ার্ডস বিং পারফেক্ট। আমি প্রত্যেকটা মুহূর্ত সৎভাবে বাঁচার চেষ্টা করি। আমার জন্য যেন আরেকটা মানুষ বিপদে না পড়ে, আমার জন্য যেন আরেকটা মানুষ কষ্ট না পায়। আমি জ্ঞানত কাউকে কষ্ট দেওয়া বা কারোর ক্ষতি করা আমি করিনি, আন্ডারলাইন্ড। মানে সততার প্রতীক। সেটা যদি তোমার কাছে সততার প্রতীক যদি এইটুকুই থাকে, তাহলে আমি সততার প্রতীক। আচ্ছা, এবার দ্বিতীয়। আমার কাছে সততার প্রতীকের ব্যাপ্তিটা অনেক বেশি। আর রিগার্ডিং ট্রোলিং, সেটা আমার মেয়ে বা আমার পরিবারের সবাই আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানে। আমার বাবা জানতো যে তার মেয়ে কিরম ধরনের মেয়ে। সে মানে কেউ যদি অন্যায় করে তাকে ধমক দিতে তার মেয়ে দুবার ভাববে না। এবং মেয়ের লোভ নেই, অর্থের লোভ, আরও পাওয়ার লোভ। আমরা জমিদার বংশের মানুষ, আমাদের নীল রক্ত বইছে, আমরা লোককে দিই, লোকের কাছ থেকে নিই না। আর ট্রোলিংয়ের বিষয়টা, বাবার অবর্তমানে আমার মেয়ে, আমার ভাই শুধু বলে তুই সব কথা বলে দিস না এরমভাবে। মানে সো আমার ফ্যামিলি, ওরা আমাকে জানে বোকা হিসেবে। না কিন্তু হ্যাঁ, মানে তুই এত ইমোশনাল, কেঁদে ফেললি, সত্যি বলে দিলি, তোর দরকার কি? কেউ বলছে না, তুইও চুপচাপ থাক। তোমার এই ইমোশনটা সত্যি কি এটা ইমোশনাল না এটাও একটা অভিনয়? আমি প্রথমেই বলেছি, তুমি আমাদের কানটা, আমি তোমার ভালো ENT ডাক্তারের নাম্বার দেব। আমি ক্যামেরার সামনে অভিনয় করি, এখানে অভিনয় করছি না, যদিও ক্যামেরার সামনে, কারণ এটা একটা ইন্টারভিউ হচ্ছে। আমি অভিনয়টা স্ক্রিপ্ট বা যেটা ডিমান্ড করছে সেটা আমি ছবির জন্য অভিনয় করি। আমি অফ ক্যামেরা আমি অভিনয় করি। অবশ্যই। তবে একটা কথা জানিয়ে রাখি, এটা তোমার শুনলে ভালো লাগবে। আমাদের তো অনেক ED CBI আসছে এখন, মানে ঘন ঘন আসছে। যে কোনো জিজ্ঞাসাবাদের নিয়ম হচ্ছে 2 নম্বর প্রশ্নটা আবার 24 নম্বরে করে দেখতে হবে ঠিক বলছে নাকি। সুতরাং কানটা ঠিক আছে, সেটার জন্যই আমাকে তুমি আবার একটু করে দেখলাম। ED CBIও খুব মানে খুব ক্রিপ্টিক ব্যাপারটা এখন চলছে, মানে সিলেক্টিভলি ওনারা তদন্ত করছেন। তোমারও কি মনে হয় সেটিং আছে একটা? 100% আছেন, 100% আছে। পুরনো অনেক কিছু আছে ED CBI এর। একটু নাড়া দাও, একটু মেমোরি, একটু মাথাটা জাঁকিয়ে মেমোরিকে একটু খোঁচা দাও। আপনি যেরকমটা বললেন একেবারে সেই ছবি আমরাও দেখিয়েছি, যে এবং দেখাইও। শিক্ষা রাস্তায় নেমে এসছে, চাকরি প্রার্থীদের চাকরি চেয়ে ন্যাড়া হতে হচ্ছে, বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাকে তার স্বসম্মানে, তার জায়গায় ফেরাতে, তাহলে কি হাল ফেরাতে লাল ফেরাতে হবে? একজন বামপন্থী হিসেবে নয়, একজন এই রাজ্যের নাগরিক হিসেবে কি মনে হয়? হ্যাঁ, অনেক বাম সমর্থক, একটা পরিবর্তন, তখন একটা হাওয়া, যখন 2011-এ যখন একটা মিসলিড করা হলো মানুষকে, এখন সেখানেই আবার কারখানা কেন নেই, কারখানা হলে কত ভালো হতো, এই প্রশ্নগুলো যখন আসছে, তখন তো একটা পরিবর্তন চেয়েছিল মানুষ। 34 বছর একটা একঘেয়ে, একটা স্ট্যাগনেন্ট পজিশনে চলে গেছিলো সব কিছু অ্যাপারেন্টলি। তখন তারা পরিবর্তনটা চেয়েছিল। এখন হাল ফেরাতে লাল আমার মুখ থেকে না বলি, আমি বলছি যে আপনারা বিচার করুন যে আপনারা এই স্টেটটায়, মানে মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, অন্যের বেনামে কারোর অ্যাকাউন্টে টাকা রাখা হচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকা, সেইগুলো চুরি যাচ্ছে, শিক্ষা চুরি যাচ্ছে, যারা ডিজার্ভ করে না যেসব ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছে। আপনি সেইটাতে 1000 টাকা 500 টাকা নিয়ে আপনি সেটাতে খুশি, নাকি আপনি চাইবেন যে ইয়াং জেনারেশন আসুক যারা হয়তো বা কিছু বদল আনতে পারে? সেটা সম্পূর্ণ আপনার এই একটা আঙুলের উপর ডিপেন্ড করছে, আপনি কোথায় প্রেসটা করবেন।
তাহলে কি তৃণমূল বা সরকারের বা যে কোনো রাজনৈতিক দলের এই বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক পরিমাণ দুর্নীতির খবর সামনে আসছে, সেই দুর্নীতির খবরের জন্যই কি মানুষ আরও একবার বামপন্থায় বিশ্বাস করবে, মানে অন্যের জন্য বামপন্থাকে বিশ্বাস করবে বলে মনে হচ্ছে? মানুষ না এখন বড্ড মানে ওই যে 1000 টাকা বা সাইকেল বা মেয়েদের ওই কন্যাশ্রীর টাকা, এই ওইতে মানুষকে না সিদ্ধাটা কোথায় একটা ভেঙে দেওয়া হয়েছে। মানুষ অধিকারের কথা বলতে ভুলে যায়। মানুষ ভাবে যে কোষাগার থেকে বোধহয় কারো নিজস্ব কোষাগার থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে, লাইন করে দাঁড়িয়ে গরমে 1000 টাকা। সো সেটা কে কিভাবে করবে জানি না, তবে আমার মনে হয় লাল হোক, এই হারা হোক, পিলা হোক, যেই হোক, যদি মনে হয় যে এই সরকার ঠিকমতো কাজ করছে না, কারণ আমার রিপ্রেজেন্টেটিভ, আমি ভোট দিয়ে আমার রিপ্রেজেন্টেটিভকে পাঠাচ্ছি পার্লামেন্টে, তারা কিন্তু পার্লামেন্টে যাচ্ছে না। তাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ 11%, 16%। মানে আমি যদি হতাম, আমি তো কুকুরের ল এইগুলো আরও স্ট্রিক্ট হয়ে করতাম। তো এই যখন লগুলো তাদের এতেই তো পাস হবে, তাদের এই ডিবেট, একটা বিল আসবে, সেটা পাস হবে, তারপরে ল হবে সেটা। তো তারা অনুপস্থিত, তারা তো উপস্থিতি থাকছে না। তো সেইটার থেকে একটা দীপশিতা বা একটা সৃজন, এরা কিন্তু অনেক বেশি উপস্থিত থাকবে। এরা কিন্তু দিদি নাম্বার 1 বা সিনেমার কাজে ব্যস্ততা থাকবে না, তারা কিন্তু পুরোটা এই কাজটাই দিতে পারবে। এবার আপনার ক্ষমতা, আপনি সিলেক্ট করবেন, আপনি ইলেক্ট করবেন যে আপনি কোনটা চান। এটা তো জোর করে গুলিয়ে খাইয়ে দেওয়ার মতো বিষয় না। আপনার সঙ্গে এমন একটা প্রেক্ষাপটে মানে কথা হচ্ছে যেখানে প্রথম ফেজের ইলেকশন হতে আর কদিন বাকি, এখন মানে নির্বাচনী আবহ। আমি 3টে কেন্দ্রের কথা আপনাকে বলবো। সেটা হচ্ছে ঘাটালে দেব বনাম হিরম, হুগলিতে লকেট বনাম রচনা বা রচনা বনাম লকেট, যেটাই আপনি পাবেন না, নাকি ব্যারাকপুরে দেবদূত ঘোষ বনাম অর্জুন সিং। কার লড়াইটা মানে নির্বাচনী ক্ষেত্রে আপনি মনে করছেন যে চিত্তাকর্ষক, বা এই লড়াইটা কে জিতে দেখবার জন্য আমি অপেক্ষায় থাকবো? ওখানে কি কংগ্রেস বা লেফট বা এসএফ এর কোনো ক্যান্ডিডেট নেই? এ বনাম অমুক কেন? আরও তো একজন নিশ্চয়ই হুগলিতে কংগ্রেস বা জোটের কেউ দাঁড়ায়নি, বা তো তার নামটা কেন বললেন না? সে তারা স্টার নয় বলে? তো এই বাইনারি ইলেকশনটা তো প্রপাগেট করছে মিডিয়া। তো রচনা আর লকেটের নামটা বারবার করে বলা হচ্ছে যেন মানে ইদার অরের মতো। না না, রচনা এবং উল্টো দিকে লকেট, আর এদিকে যদি শ্রীলেখা থাকতো 3টে নামই উচ্চারিত হতো। অনেকে বলছেন হুগলিতে দাঁড়াতো শ্রীলেখা, যাই হোক নস্যাৎ করে দিয়েছেন। আমার কোনো ইন্টেনশনই নেই, এটা কেন মানুষ বুঝতে পারে না জানি না। আমার একদম কোনো ইন্টেনশনে নেই। ওই আগেরবার সবাই মানুষের সেবা করতে চাই, মানুষের কাজ করতে চাই, একজন কেউ দেখেন কোনো কাজ করতে? সুতরাং আমার মানুষের সেবা করতে চাই না, আমি কুকুর বেড়ালের সেবা করতে চাই। মানুষের সেবা করার জন্য এত তারকা খচিত এত সব লোকজন রয়েছে, তারা করুক, আমি বরং এই কুকুর বেড়াল সেবাটা করি, একটু নিজের সেবা করি। না কিন্তু রচনা লকেট দুজনকে তো মানে যেহেতু একটা লকেট এখন অনেক পরিণত একজন মানে রাজনীতিবিদ হয়ে গেছে এবং বেশ কথাবার্তা বেশ গুছিয়ে বলছে, সেই তুলনায় রচনা এখনো ওই জায়গাটায় আসেনি। ও ঠিক ঠাউর করতে পারছে না কি বলবে না বলবে, যার জন্য অনেক ট্রোল হচ্ছে বা ইত্যাদি। কিন্তু ও এত ট্রোল হচ্ছে যে শ্রীলেখার ট্রোল কমে যাচ্ছে। আহারে, এর জন্য আমার দুঃখ পাওয়া উচিত? আমার কাছে এগুলো কোনো ম্যাটারই করে না। তুমি এখনো আমাকে, তুমি আমার সাথে একটা কফি খেতে চলো, তুমি আরেকটু বোঝো আমাকে, আমি সেই সময়টা তোমার সাথে ব্যয় করি। বাহ, এই আমন্ত্রণটা যদি সেই ইউনিভার্সিটি, আহা, তুমি তাকেও ডেকে নাও, আমরা শুধু কফি খাবো। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার, যোগাযোগ করুন 9007956699। আমি এবার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। খুব একটা না ভেবে কিছু উত্তর দাও, তুমি ভেবে আমি একটা উত্তর ভেবে, আমার প্রশ্নগুলো ভাবার নয়, এই প্রশ্নগুলো কেউ আমাকে আগে থেকে বলে দেয়নি। আমার একটা আন্দাজ ছিল এরম ধরনেরই প্রশ্ন হবে।
কিন্তু আমি কোনো উত্তর ভেবে মুখস্থ করেও আসিনি। সৃজিত না আদিত্য বিক্রম Two- পরিচালক হিসেবে 200% আদিত্য বিক্রম। বাংলাদেশ থেকে এখন এত নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী তারা আসছে এবং সত্যি কথা বলতে গেলে তারা বাজারে একটা আলাদা জায়গাও করে নিচ্ছে। এখনো বিপণন সংস্থাগুলো যেহেতু তারকাদের দিয়েই তারা জুয়েলারির মতো পুরুষ তারকা দিয়েও বিজ্ঞাপন করাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা কলকাতা তার সংস্কৃতি বলে আগের থেকে উদার হচ্ছে, প্রসারিত হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই, নাকি দৈন্যতার? নিশ্চয়ই হচ্ছে তো প্রসারিত। আমি বিজ্ঞাপন বিপণন এত কিছু ভাবছি না, আমি বলছি একটা কালচারাল এক্সচেঞ্জ যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন এখানে আসছে এখান থেকেও কিন্তু বাংলাদেশে যাচ্ছে। সুতরাং আমরা তো বাঙালি, একটা তো দেশটা তো আগে একই ছিল, সেটা তো পার্টিশনটা তুলে দেওয়া হয়েছে। সো মানে বাংলার মানে আমাদের থেকে বেশি বাঙালি ওরা। ইনফ্যাক্ট বাংলা ভাষার জন্য লড়াই করেছে, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমরা তো একটা মিক্সড ভাষায় কথা বলি, বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে তো অনেকটা ওরা। আমাদের থেকেও বেশি বড় করে পয়লা বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় ওখানে। তো ভালো তো এই এক্সচেঞ্জটা, তাতে আরও ভালো কাজ হবে, কম্পিটিশন বাড়বে। মানে আমার তো ওদের অনেকেরই অভিনয় খুব ভালো লাগে, ওখানে কাজটাও এখন অনেক ভালো হচ্ছে। শ্রীলেখা কিছুটা হলেও স্বার্থপর, এত কিছু দেখে এত কিছু ভেবেও বামেদের সমর্থন করেও নিজে কোনোদিনও ভোটের লড়াইতে নামবে না, শুধুমাত্র তোমার যে ছানাগুলো আছে তাদের জন্য আর একটু এসিতে থাকার জন্য। মনে হয় কখনো এটা? রাজনীতি মনস্ক আমরা প্রত্যেকেই, যে বলে আমি পলিটিক্যাল সেটাও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। সুতরাং না, আমার সত্যি এই মুহূর্তে আমার ওরকম কিছু নেই। আর আমি যে পার্টিকে সমর্থন করি তারা ওরকমভাবে শ্রীলেখা মিত্রকে লোকে সিনেমায় দেখেছে বলে তারা ওইভাবে করে না, তাদের একটা প্রোটোকল মেনটেন করে। তাদের পার্টি মেম্বার হতে হয়, তাদের কাজ করতে হয়, তাদের অনেক কিছু করতে হয়, সেটা কিছু ইডিওলজি তারা মেনে চলে। আমি তারা যদি আমাকে ক্যান্ডিডেট করতো আমি তাহলে কষ্ট পেতাম যে আমি যেইটা মনে করি তারা সেটা নয়। একবারও কেউ বলেননি কোনো বামনে? আমি চাইও না তারা বলুক, আমি চাইও না তারা বলুক, কারণ আমার খারাপ লাগবে। ভবিষ্যতের রাজনীতিবিদ হিসেবে কাকে খুব প্রতিশ্রুতবান মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখার্জি, নওশাদ সিদ্দিকী? নওশাদকে আমার খুব ইন্টারেস্টিং লাগে কথাবার্তা। না, দেখতে সুন্দরের সাথে রাজনীতি সিনেমায় নামবে কি, মানে সিনেমায় উঠবে কি জানি না আমি। আর মীনাক্ষী তো দারুণ, মীনাক্ষীর তো তুলনাই হয় না। একদম মা মাটি মানুষ যদি হয় তাহলে আমার তো মনে হয় মীনাক্ষী অ্যাকচুয়ালি সেটার ডেফিনেশন। ওর মাটির গন্ধ ওর শরীরে, ওর চোখ, ওর মুখ, ও কথা বলে, সেই মাটির মানুষটা পাওয়া যায়, সেই ফ্লেভারটা পাওয়া যায় ওর মধ্যে। আরেকজন সম্পর্কে বলছিলাম, তিনজন ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ওনাকে চিনি না। ওনার বাড়ির সামনে দিয়ে যেতে গেলে আগে অনেকটা সরে যেতে হতো, কারণ ওনার পুরো জায়গাটাই বোধহয় ওনার। তো আমি এই বাইরে আর কিছু জানি না। আরও কিসব খবরের কাগজ বা এইসবে দেখি, আর ব্যক্তিগতভাবে আমি কিছুই চিনি না। কথার মধ্যেই আপনি বললেন যে আপনি শুনেছেন ঠোঁটকাটা শ্রীলেখা মিত্র, তো সোশ্যাল মাধ্যমে কখনো কোনো পোস্ট করছেন, সেখানে নেগেটিভ পজিটিভ সবের রকমই কমেন্ট আসে, তো সেইগুলো অনেক সময় পড়ছেন বা সেখান থেকে আপনি কোনটাকে বেশি করে নেন নিজের জায়গা থেকে, যে আমার এই লেখা মানে আমি যেটা লিখেছি এটা ঠিক না ভুল, বা নেগেটিভিটিটা বেশি করে আপনাকে? আমার তো নিজেকে ভুল মনেই হয় না। আমি আসলে অনেক কথা খুব মজা করেও লিখি। যেরকম আমি রুক্মিণী বিনোদিনী করলো, তখন আমি বলেছিলাম বিনোদিনীর কি জিরো ফিগার, এরকম একটা কিছু লিখেছিলাম। শ্রীলেখা কটাক্ষ করলেন রুক্মিণীকে, আমি ওকে চিনি না, জানি না, আমি কেন আর কটাক্ষ কেন? মানে ভারতীয় নারীর না একটা গঠন ছিল, আমাদের যারা কোস্টাল এরিয়া, আমি না এদের থেকে একটু বেশি পড়াশোনাটা করি, এটাই হচ্ছে মুশকিল। আমি যেটা কম জানতাম, কম বলতাম, তাহলে এত কিছুর সম্মুখীন হতাম না।
নটি বিনোদিনী নাটকটা আমার পড়া। নটি বিনোদিনী নাটকটা আমার বাবা অভিনয় করেছিলেন। বীণা দাশগুপ্ত সেই সময় অভিনয় করেছিলেন। আর সেই সময়ের না, যদি পুরনো রেফারেন্স হিসেবেও দেখো, তারা বেশ ভলিউপচাস চেহারা ছিল। তো আমি যদি ডিরেক্টর হতাম তাহলে আমি ওই শারীরিক কাঠামোর একজনকে নিতাম। মানে তুমি যদি বিদেশি সিরিজগুলো দেখো, এমনভাবে মেকআপ করে, এই যে ক্রাউন বলে যে সিরিজটা, তুমি ডায়নার চরিত্রে যদি, মানে হুবহু তার ম্যানারিজম, তাকে দেখতে ওইটাই মনে হচ্ছে। সুতরাং আমার ডিরেক্টর পার্সপেক্টিভে আমার, তার সাথে আমার কোনো পার্সোনাল, রুক্মিণীকে আমি চিনি না, তার সাথে কোনো পার্সোনাল কোনো ইস্যুসই নেই আমার। কিন্তু একজন ডিরেক্টর যখন আমি মানে ওইভাবে দেখতাম, তাহলে আমি অন্য কাউকে কাস্ট করতাম। দ্যাট ওয়াজ মাই সোল যে তখন, কারণ এখন একটা না প্রোটোটাইপ করা হয়েছে যে এইরকম একটা ফিগার থাকতে হবে। সো সেটা নয়, মানে সেই সময় তো আরোই ছিল না ওই ধরনটা। সেইটাই আমার বক্তব্য ছিল। তো আমি কয়েকজনের বিরাগ ভাজন হয়েছি। কোনো পুরুষ যদি বলতো যে তোমার আঁচলটা তুলতে, তাহলে তুমি অন্য কিছু আচ্ছা, মমতা ব্যানার্জি কিন্তু তিনি সস্নেহে, তোমার থেকে বয়সে তিনি অনেক বড়, তিনি একটি রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি এখন কর্ণধার, তাকে চ্যালেঞ্জ করার এই মুহূর্তে কোনো মুখ নেই। তিনি যখন সস্নেহে এত ভালো ব্যবহার করলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতি তোমার এত রাগ কেন? আমার রাগ কেন থাকবে? ওরা তো আমাকে ক্ষতি করেনি যে আমাকে একদম মানে বিরাট কোনো ক্ষতি করে দিয়েছে আমার রাগ। আমি ওদের ধরনটায় বিশ্বাসী নই। সো আমার মমতা ব্যানার্জির উপর কোনোই রাগ নেই। আমি তো ওনার বেশ ভালো লাগে ওনার ভিডিওসগুলো দেখতে। যখন মন খারাপ থাকে বা একটু অফ থাকে, আমি ওনার ভিডিওসগুলো দেখি, মন ভালো হয়ে যায়। তো সেটা তো উনি এত মিষ্টি করে আমাকে আঁচলটা তুলতে বললেন, আমার তো ভালো লাগলো, আমি থ্যাংক ইউ বললাম। ওনার সাথে আমার কোনো তো দেখলেই এরম হয়ে যাব বা উনিও সেরম তো কিছু নেই। এতে কারোর ওপরেই আমার কোনো রাগ নেই। ইনফ্যাক্ট আমি যে বললাম আমি বামপন্থী, আমি যখন একটা কুকুর ট্রোলিং, যখন কুকুর নিয়ে এই যে অ্যাডপ্ট আ স্ট্রে অ্যান্ড উইন আ কফি ডেট উইথ মি, এটা যখন শুরু করলাম, তখন তো আমাকে বামপন্থী ছেলেরাই তো আমাকে ট্রোল করেছিল। তার মানে কি আমি আমার বিশ্বাস থেকে সরে গিয়ে আমি অন্য কোনো বিশ্বাসী হব? তা তো নয়। বাহ, বিশ্বাসে অটল। আমি আমার শেষ ইচ্ছে প্রকাশ করছি, এটা তুমি কফি খেতে যাবে এক্ষুনি, সেই ইচ্ছে না, তুমি কফি খেতে ডেকেছো, এটা তো আমার আমি কাছে খুব আনন্দ। বানাইও ভালো। আমি একবার কিন্তু খেয়েছি, তার কারণ আমি তোমার পুরনো ফ্ল্যাটে গিয়েছিলাম একটি ছবির ব্যাপারে কথা বলতে। আমি একবার খেয়েছি, সত্যি ভালো বানাই, এখন আরো ভালো বানাই, এটা তো খেতেই হবে। তা কিন্তু এই প্রশ্নটা বা এই যে আমার আবদারটা, এটা রাখতেও পারো, নাও রাখতে পারো। ছোটবেলা থেকে শুনে এসেছি পটল চেরা চোখ। আমি অনেকবার পটল চেরা চোখ কিরকম হতে পারে পটল চিড়ে যখন রাখা দেখেছো পটল চিড়ে, দুধে আলতা রং, আমি দুধ আর আলতা মিশিয়ে দেখেছি, সেটা খুব বিশ্রী ব্যাপার হয়েছিল। আমার খুব দেখতে ইচ্ছে করছে শেষ মুহূর্তে, এটা বোধহয় তুমি অভিনেত্রী হিসেবেই পারো, ইচ্ছে করলে শ্রীলেখার কটাক্ষটা দেখতে চাই। এত শুনেছি, এত সোশ্যাল মিডিয়ায় পড়ি, শ্রীলেখার কটাক্ষ একবার কি দেখতে পাবো? কটাক্ষ করলে চোখে মানে অক্ষের কি অবস্থা থাকে, চোখের অক্ষের। আমি তো কটাক্ষ করি না, আমি তো ক্যামেরার সামনে অভিনয় করি। ওইটা দেখতে গেলে আমার সিনেমা দেখতে হবে, তার জন্য আমাকে আরেকজন প্রডিউসার ধরে দিতে হবে যে আমার সেই সিনেমাটাই করবে, একটা হিরো খুঁজে দিতে হবে যে আমার থেকে বয়সে কম, যাকে আমার দেখতে ভালো লাগবে, একজন ভালো দেখতে আবার মিউজিক ডিরেক্টর রাখতে হবে যে গানটাও ভালো দেখতে। হ্যাঁ, আমার কাছে ইম্পর্টেন্ট প্রথম প্রাথমিক। জয় সরকারের মতো। হ্যাঁ, জয় ভীষণ মিষ্টি দেখতে, জয় গানটাও ভালো, সুর টুলটায়, শুধু অনেক কিছু। শুধু এমনি এমনি আমাকে কটাক্ষ বলবেন? লোপাদির সঙ্গে এমনি বন্ধুত্ব আছে? মিত্র তো মিত্র, নিজেও মিত্র, লোপাদিও মিত্র, এত মিত্রতা থাকা সত্ত্বেও জয় সরকার বলে কথা। অসাধারণ লাগলো। কটাক্ষটা দেখতে হলে কি করতে হবে আমরা সবাই বুঝলাম। শ্রীলেখা, অসংখ্য ধন্যবাদ, তুমি এসেছো। আমরা আর প্লাস নিউজের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত। আমার খুব ভালো লাগলো। মানে জানি না হেডলাইনের মতো ক্লিক বেটের কি আবার হবে, কিন্তু আমার তোমাদেরকে খুব ভালো লাগলো। তোমরা যেটা মনে হয়েছে তোমরা সেরকমভাবেই আমাকে প্রশ্ন করেছো, আর ও তো
আমি প্রথমে একটু কিন্তু হালকা একটা টেনশন ছিল যে সবাই মিলে ঠিক 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 তোমাদের যে ইয়েটা কাটা হয় প্রোমোটা, সেটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বাট আই রিয়েলি রিয়েলি এনজয়েড ইট। আমি একদম নিশ্চিত ছিলাম শ্রীলেখাকে প্রশ্ন বানে ঘাবড়ে দেওয়া যাবে না, উল্টে উত্তরে আমরা ঘাবড়ে যেতে পারি। সেরকম আবার- কোনো উত্তর দিয়েছে কি না মনে হয়? সেটা দর্শক বিচার করবে, কিন্তু এতেই শেষ হবে না। শ্রীলেখা, আমাদের আমন্ত্রণ রইল আবার অন্য কোনো পরিস্থিতিতে আবার যেন আমাদের আবার আকাশ আপনি কিছু নিউজে- একটা কটাক্ষ নিউজ- করে ভাইরাল হয়ে গেলেন। আমি ভাইরাল হওয়ার জন্য করি না এসব কিছু, বিশ্বাস করো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।